পারিবারিক কিছুই জানাবেন? বাবা। আমান শেখ মাথা নিচু করে বসেছিল। শাফাত একটু এগিয়ে ডাকতেই তিনি চোখ তুলে তাকালেন। দেখেছো যে? তোর বউ কই? আমান শেখ এদিক ওদিক তাকাতে সিঁড়ির কাছে মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসলো। সাফাত? জি বাবা। শাফাত এগিয়ে এলো। আমান শেখকে আজ এলোমেলো লাগছে। লাগবেই না বা কেন? একটা মাত্র ছেলের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিতে তার গা কাঁপছে, কিন্তু ছেলেরও একটা নিজস্ব পরিবার আছে, তাই না চাইতে ওই সিদ্ধান্তটা নিতে হলো। তুমি তোমার বউকে নিয়ে ঢাকায় চলে যাও, ওখানে আলাদা করে সংসার করো। সাফাত থমকালো, তার দৃষ্টি এলোমেলো। বাবা কি বলছে সব? সাফাত, বাবা এসবের মানে কি? আমি তোমাদের ছাড়া থাকার কথা কোনোদিন মাথায় আনিনি। বলে আবারও অনুনয়ের সুরে বলে উঠল, বাবা এমন করো না প্লিজ। আমি তো করছি না, চেয়েছিলাম আমার ছেলের সহ একসাথে থাকবো, কিন্তু তুই বিয়ে করেছিস, এখন আমাদের চেয়ে ওই পরিবারটা তোর উপরে থাকবে। বলেই তিনি মিলির দিকে তাকালো। তুমি এটাই চাচ্ছ তো? মিলি তাকালো। এই বৃদ্ধ কেমনে তার পরিকল্পনা বুঝে নিল? পরক্ষণে মিলির ভাবনা আসলো, যা হয়েছে ঠিকই হয়েছে, এখন এত কিছু ভাবতে হবে না, তার পরিকল্পনাটা তো পূর্ণ হচ্ছে। বাবা ওর চাওয়াতে কি এসে যায়? সাফাত, বিয়ে তুমি করেছো, সেই অনুযায়ী মেয়েটার সবকিছুতে খেয়াল রাখার দায়িত্ব তোমার। তোমার স্ত্রী তো আমাদের থেকে আলাদা হতেই চাচ্ছে। বাবা ভুল আমি করে ফেলেছি, এটা যদি করো তবে এটা আমার সর্বোচ্চ শাস্তি হবে। তোমার স্ত্রী তো তাই চাই। আমি তো চাই না, আমি তোমাদের সাথে পরিবারের সাথে মিলেমিশে থাকতে চাই। বিয়ের আগে তো পরিবারের কথা ভাবনি, তবে এখন আর বলেও লাভ নেই। তখন যখন ভাবনি, এখন ভাবার দরকারও নেই। বলে আমান শেখ বসা থেকে উঠে সিঁড়ির কাছে এগিয়ে যেতে গিয়েও থেমে গেলেন। তিনি সামনের দিকে তাকিয়ে শাফাতের উদ্দেশ্য বলল, তোমরা চাইলে কালই রওনা দিতে পারো, ভেবো না বের করে দিচ্ছি। তুমি এই বাড়ির একমাত্র ছেলে, তোমার জন্য দরজা সব সময় খোলা। বলেই আমান শেখ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কেউ ভালোভাবে খেয়াল করলে দেখতো আমান শেখের চোখেও পানি টলমল করছে। তার একমাত্র ছেলে তার কাছে আর থাকবে না, এটা সে ঘুণক্ষরেও কোনোদিন ভাবেনি, কিন্তু আজ হতে চলেছে। হয়তো আজকে ছেলে যেতে চাইছে না, কিন্তু বছর ঘুরতে সে ছেলে আর এখানে আসতে চাইবে না। এটা ভাবতেই আমান শেখের মতন শক্ত মানুষের মন নরম হয়ে যাচ্ছে। না চাইতেও তার একমাত্র ছেলেকে হারাতে হচ্ছে। পরের দিন ভার্সিটিতে নিহিলা একাই গেল। অরিনের জ্বর আসায় সে যায়নি, কিন্তু পরীক্ষার আগে সবসময় ক্লাস উপস্থিত হওয়া লাগে, তাই বাধ্য হয়ে নিহিলা ভার্সিটিতে এসেছে। ক্লাস শেষ করে রাস্তায় দাঁড়ালো। ভাগ্য খারাপ আজকেই হলো, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু কোনো সুবিধা মতন গাড়ি পাচ্ছে না। নিহিলার অস্থির অস্থির লাগছে, কি করবে ভেবে পাচ্ছে না। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। গাড়িতে ওঠো। কণ্ঠস্বর পেতে নিহিলা মাথা তুলে তাকালো। রাহানের গাড়ি। এই মানুষটা তার সব অস্থির সময় কোত্থেকে এসে হাজির হয়ে যায়, সে ভেবে উঠে পায় না। নিহিলা গাড়িতে উঠে বসতেই রাহান গাড়ি ছেড়ে দিল। সামনেই একটা কফি শপ পড়ায় রাহান গাড়ি থামালো। গাড়ি একপাশে রেখে রাহান নিহিলার দিকে তাকাতেই সেও তাকালো। নিহিলা কফি শপটির নাম পড়ে রাহানের দিকে তাকালো। আমি তো কফি খাবো বলিনি। তোমাকে কে খেতে বলেছে? তো থামলেন যে? নিহিলার কথা শুনে রাহান ভ্রু কুঁচকে তাকালো। তোমার জন্য তো থামাইনি, আমার ইচ্ছে হয়েছে তাই থামিয়েছি। মানুষটা এবার সরাসরি জবাবে নিহিলার অপমান বোধ হলো। সে বোকা বোকা প্রশ্ন করেছে, তাই বলে এভাবে জবাব দেবে? রাহান গাড়ি থেকে নেমে নিহিলার দিকে তাকাতে নিহিলা চোখ ফিরিয়ে নিল। চোখ ফিরিয়ে নিচ্ছে যে? এখানে তো শুভ দৃষ্টি করছি না, তুমি যাবে কিনা সেজন্যই তাকিয়েছি। রাহানের এমন কথায় দ্বিতীয়বারের মতো নিহিলা অপমান বোধ হলো। কি আশ্চর্য, এইভাবে কথা বলার কি আছে? আমি যাব না। নিহিলা ফিরে গেল। সে ভেবেছিল রাহান হয়তো ডাকবে, কিন্তু সে নিহিলার জবাবের কোনো পরোয়া না করে গাড়ির চাবি নিয়ে নিল। ঠিক আছে। রাহানকে এগিয়ে যেতে দেখে নিহিলা পিছু নিল। এভাবে একা গাড়িতে সে বসে থাকবে? নিহিলা রাহানের পিছু পিছু হেঁটে কফি শপে ঢুকলো। রাহান দেখেও কিছু বলল না।
রাহান গিয়ে কফি অর্ডার দিতে কিছু সময় পরে কফি চলে আসলো। নিহিলা আর চোখে রাহানের দিকে তাকালো। মানুষটা কফি খেতে খেতে মোবাইলে কি জানি দেখছে। তা দেখে নিহিলা মনে মনে গালি দিল। একটা মানুষ তার সামনে জীবন্ত বসে আছে, তার সাথে একটু কথা বলবে তা না করে মানুষটা নিজের মরছে। আমাকে না দেখে কফি শেষ করো, উঠবো এখন। নীলা চোখ ফিরিয়ে নিল। এইবার তার নিজেকেই ধরে গালি দিতে ইচ্ছা করছে। আজকে কি হয়েছে কে জানি, একদিনে এত সব অপমান নীলা নিতে পারছে না। হেই রাহান, নীলা তাকালো। একটি মেয়ে এসে রাহানের পাশে দাঁড়ালো। সে ভ্রুকুচকে পর্যবেক্ষণ করে নিল। ওয়েস্টার্ন ড্রেস পরিহিত এক মেয়ে। মেয়েটির কথাবার্তার ধরনে বোঝা যাচ্ছে রাহানের অনেক পরিচিত। মেয়েটি এমন উৎফুল্ল সম্বোধনে নীলা রাহানের দিকে তাকালো। রাহানের মুখভঙ্গি বোঝা যাচ্ছে না। ভ্রুকুচকে মেয়েটার দিকে থেকে চোখ সরিয়ে নিল। নীলা মনে মনে ভাবলো হয়তো সে এখানে আছে তাই রাহান বিরক্ত হচ্ছে। এমন দুজন পরিচিতের মাঝে নীলা থাকতে ইচ্ছা করলো না। আর হয়তো মানুষগুলোরও অস্বস্তি হবে ভেবে নীলার টেবিল ছেড়ে উঠে গেল। নীলার এমন করে উঠে সরে যাওয়াতে রাহান দেখেও কিছু বলল না। তা দেখে নীলার মনে মনে খারাপ লাগা কাজ করলো। আসলেই তো, সে তো আগাছার মতন ওখানে বসেছিল। নীলা একটু সরে রেলিং ধরে নদীর দিকে দৃষ্টি দিল। এই কফি শপটি নদীর মাঝেই, মাঝে মাঝে হালকা বাতাস, পরিবেশটা অনেক সুন্দর। এই জন্য বোধ হয় অনেক মানুষের আনাগোনা। আচ্ছা, রাহান ভাই সবসময় নদী টাইপ জায়গায় কেন যায়? মানুষটার কি নদী পছন্দ? নীলা ভাবনাটা সরিয়ে দিল। ওই মানুষটার কথা সে কেন ভাবছে? যে প্রতি পদে পদে তাকে অপমান করতে এক চুলো পরিমাণ ছাড়ছে না, তার কথা কেন ভাববে? আজকের পর থেকে মানুষটার কথা তার মাথায় আনার দরকার নেই। নীলা তাকালো। আচ্ছা, মেয়েটা কে হতে পারে? এইভাবে এত উৎফুল্ল হয়েই বা কেন সম্বোধন করলো? হয়তো রায়ন ভাইয়ের অতীব কাছের, নয়তো নীলাকে উঠে যেতে দেখেও কেন আটকালো না? নীলা ভেবেছিল মানুষটা বলবে তুমি উঠছো কেন, বসো, কিন্তু বলেনি। আচ্ছা, মেয়েটা কি রায়ন ভাইয়ের কাছের কেউ? আচ্ছা, তার থেকেও কি কাছের? পরক্ষণে নীলা থমকালো। ছিছি, সে এসব কেন ভাবছে? নীলা তো কয়েকদিনের অচেনা আত্মীয়, তার সাথে এসবের তুলনা সে করছে? নীলা তো অনেক নিচের। কোথায় আকাশ আর কোথায় পাতাল। রাহান কফিটা হাত থেকে টেবিলে রাখলো। অদূরে নদীর দিকে দৃষ্টি নিবদ্ধ নীলার দিকে এক পলক তাকালো। নীলার দিকে দৃষ্টি আবদ্ধ রেখে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, কিছু বলার আছে? মেয়েটি এতক্ষণ রাহানের মুখের দিকে তাকিয়েছিল। সে ভেবেছিল রাহান তাকে ফরমালিটি রক্ষার জন্য হলেও বসতে বলবে, কিন্তু না। সামনের সিটের মেয়েটা উঠে যাওয়ার পরেও রাহান তাকে বসতে বলল না, অথচ ওই মেয়েটা সরে গেছে। রাহানের আবারও ভ্রু কুচকালো। তা দেখে মেয়েটি বোকা বোকা হাসলো। না অফিসের চেনা, তাই ভাবলাম। অফিস আর বাইরে ঘুরিয়ে ফেলেছেন আপনি। কাজের জায়গা আর বাইরের জায়গা আলাদা। আমি আলাদা আলাদা জায়গাতে আলাদা রকম ভাবে রাখতেই পছন্দ করি। দুই জায়গায় সংমিশ্রণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। মেয়েটি অপমান বোধ করলো। এই একটা মানুষকে নিজের মতো আকর্ষণ করার জন্য কত কিছু না করলো, অথচ এতদিনের অফিসের সব ছেলেরা তার হাতের মুঠোয় আসলো, যার জন্য এত কিছু সে ফিরেও তাকালো না। মেয়েটি ভাবলো, আচ্ছা, মানুষটার মতন সুন্দর বিকল্প অনেক ছেলেই তো তার হাতের মুঠোয় এসেছে, তবু সেই মানুষটার পিছনে পড়ে আছে। হয়তো সবাই তার প্রতি আকর্ষণ হয়েছিল, কিন্তু এই মানুষটার আচার আচরণ ভিন্ন। তার দিকে অবশ্যই প্রায় মানুষ তাকাতে বাধ্য হয়েছে, কিন্তু এই মানুষটা ছাড়া। তাই বোধ হয় মনের ভিতর জেদ চেপে গিয়েছে। মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহান এক কর্মচারীকে ডাক দিল। রাহান মেয়েটিকে সামনের সিটে বসতে বলে জিজ্ঞাসা করলো, কি নেবেন? মেয়েটি খুশি হয়ে গেল। সে তো এটাই চাইছিল। ভীষণ আগ্রহের সহিত উত্তর দিল ও কফি খাবে। রাহান কর্মচারীকে তা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এ কি, কই যাচ্ছেন? আকবাড়ি এসেছেন যখন, ভদ্রতা হিসেবে কফি অর্ডার দিয়েছি, খেয়ে যাবেন। বলেই মেয়েটিকে ওভাবেই ভাবনার ধ্যানে রেখে রাহান এগিয়ে একদম রেলিং এর পাশে নিহিলার কাছে আর একটা চেয়ারে বসে পড়ল। নিহিলা এগিয়ে এসে বসতেই রাহান কফির কাপে চুমুক দিতে দিতে সামনের দিকে দৃষ্টি রেখেই প্রশ্নবোধক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? কিছুই না, স্পেস করে দেয়া প্রয়োজন মনে হয়েছে, বিধায় চলে গিয়েছি। রাহান জবাব না দিয়ে মোবাইল স্ক্রিনের দৃষ্টি দিল। নিহিলা তাকালো। আপনি তো ঠিকই অন্যদের মতো, তাহলে অরিন আহানে তো এমন কেন বলে? কেমন বলে? এই যে অন্যদের চেয়ে আলাদা, গম্ভীর। এটা ওদের ভাবনা। ওদের ভাবতে বাধ্য করেন। নিজেকে এমন করে উপস্থাপন করার কি আছে? আর কি বলে? রাহান স্বাভাবিক ভঙ্গিতেই
কফির কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞাসা করলো, সেটা ওদের সাথে মিশলেই জানতে পারতেন। আমার কাছে থেকে কেন জানতে চাচ্ছেন? কথা যে তুলেছে তার থেকেই জানতে চাইলাম। নীলা দৃষ্টি ফিরিয়ে নিল। সে পাশেই বহমান নদীটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এই যে অন্যদের থেকে আলাদা, মেয়েদের সাথে কথা বলেন না, আকর্ষণ নেই। চাইলে দেখিয়ে দিতে পারি আকর্ষণ আছে কি নেই। বলতে নীলা স্তব্ধ দৃষ্টিতে রাহানের দিকে তাকালো। তার ভাবনাতে আসেনি এই মানুষটা এমন কথা বলবে। সে তো এমনি মানুষটাকে নাড়িয়ে দেওয়ার জন্য কথাগুলো বলেছিল। নীলা দৃষ্টি ফিরিয়ে নিল। এমন গম্ভীর মুখে আপনার এমন কথা মানাই না। কেমন কথা? নীলা বিরক্ত হওয়ার ভান করে উঠে দাঁড়ালো। সে ভেবেছিল তার উঠে যাওয়াতে রাহানও উঠে দাঁড়াবে, কিন্তু না, ছেলেটা ঠিকই নিজের মতন কফির কাপে চুমুক দিচ্ছে। আশ্চর্য, বাসায় যাবেন না? তোমায় কি আটকে রেখেছে? নীলা না পারতে আবারও সামনে বরাবর একই জায়গায় বসে পড়ল। আজকে এই মানুষটার, এতদিনের মানুষটাকে সে গুলিয়ে ফেলছে। কফি শেষ করে রাহান উঠে দাঁড়ালো। নীলা নিজের আত্মসম্মান নিয়ে বসে রইল। আগেরবার সে ওঠার পরেও মানুষটা নিজের মতন করেছিল, তাহলে এইবার সে উঠবে না? নীলা তাকিয়ে আছে। রাহান এগিয়ে গেল। মানুষটা তাকে ডাকলোও না। নীলা আশেপাশে তাকালো না। এখন এত ইগো নিয়ে থাকতে পারবে না। কোন সময় অঘটন ঘটেছে। নীলাও পিছু পিছু গাড়িতে উঠে পড়লো। রাতে খাবার খেয়ে রুমে আসতেই অরিন একটু পরে ঢুকলো। তা দেখে নীলা ভ্রু কুচকালো। কি ব্যাপার অরিন, ঘুমাবি না? অরিন কাচুমাচু ভঙ্গিতে নীলার দিকে তাকালো। আজ আমি আমার রুমে থাকবো। কেন, কি ব্যাপার বলতো? আসলে নিকের সাথে একটু পার্টিতে যাব। কি বলিস? এত রাতে ফুপিরা জানতে পারলে কি হবে জানিস? আরে দূর, আর ভাই সবসময় এসবে থাকে, আর এগুলো এখানে স্বাভাবিক। আর কেউ জানতেও পারবে না। ভোরের আগে আমি চলে আসবো, কাউকে বলিস না। বলেই অরিন নীলাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। নীলা কি করবে ভেবে উঠে পারছে না। কিছু সময় পরে মোবাইলে মেসেজের শব্দে ধ্যান ফিরতে সে মোবাইলের দিকে দৃষ্টি দিল। মেসেজটা রিহির নাম্বার থেকেই এসেছে। লিখেছে যেন নীলা চুপচাপ থাকে। নীলার ইচ্ছা করলো রিহিকে এসব থেকে দূরে সরাতে, কিন্তু সে অতিরিক্ত আগ বাড়িয়ে কিছু বলতে গেলে হিতে বিপরীত হবে ভেবে মাথা শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু এসব সে সহ্যও করতে পারছে না। নীলা মায়ের নাম্বারে কল দিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। আচ্ছা, ঠিক মতন পড়ছিস তো মা? ঠিক মতন পড়াশোনা করবি। আজ রাখছি, ভালো থাকিস। বলে রেহানা বেগম মোবাইল রেখে দিল। রেহানা বেগম শেষের কথাটা নীলার মনে প্রভাব ফেললো। আসলেই কি সে কি ঠিক মতন পড়ছে? সে তো এখানে পড়াশোনা করতে এসেছিল। এইসব ভাবনার ঘোরাঘুরির জন্য তো আসেনি। সাফাত ভাইয়ের অনুভূতি ভুলতে পেরেছে ঠিকই, কিন্তু আর পড়াশোনাটাই তো করতে পারছে না। নীলা মনে মনে সিদ্ধান্ত নিল এমন করলে তো চলবে না, তার পড়াশোনা করতে হবে। সকালে নাস্তা সবার সাথে বসেই করলো নীলা। যদিও সবাই বলতে, যদিও রাহান ভাই ছিল না, তিনি অফিসের কাজে প্রায় এমন বাইরে যান। নাস্তা করেন অরিন, আহান যার রুমে চলে যেতেই নীলা রিনা আহমেদের দিকে তাকালো। এই একটা মানুষকে আগে রাজি করাতে হবে। উনি যদি রাজি হয় তাহলে নীলার কাজ হয়ে যাবে। নীলা নাস্তার এটো প্লেটগুলো নিয়ে রিনা আহমেদের পিছু পিছু রান্নাঘরে ঢুকলো। তা দেখে রিনা আহমেদ নীলার মুখের দিকে তাকিয়ে এগিয়ে এলেন। নাকি নীলা হাতে থাকা নাস্তার প্লেটগুলো রাখলো। ফুপি, আমি একটা কথা বলবো, রাখবে তো? হ্যাঁ, অবশ্যই রাখবো, বল। নীলা তার হাত বাড়িয়ে দিল। আগে কথা দাও। এই যে দিলাম। ফুপি, আমি চাইছি হোস্টেলে উঠে যেতে। সে কি? কেন? কোনো সমস্যা হচ্ছে? আরে না ফুপি, এখন তো চিনে গেছি, আমি মাঝে মাঝে আসবো। তুমি কিন্তু কথা দিয়েছো, না বলবে না। রিনা আহমেদ রাজি হলেন না। নীলা বেশ কিছুক্ষণ বোঝানোর পর তিনি মুখ ভার করে রাজি হলেন। ঠিক আছে, সবসময় এসে এসে দেখে যাবি আমাকে। রিনা আহমেদের এই একটা কথায় নীলা স্বস্তির শ্বাস ফেলল। নীলা রিনা আহমেদকে জড়িয়ে ধরল। সে ভাবলো যেভাবেই হোক তার আজকালের মধ্যেই চলে যেতে হবে। অবশেষে সে এসব থেকে দূরে সরবে। সে মন দিয়ে পড়াশোনা করবে, আর কারোর প্রতি কোনো অনুভূতি আনবে না। এসব আজে বাজে ভাবনার মাথায়ও আনবে না। বাকি দিনগুলো হোস্টেলেই কাটিয়ে দিবে। দেখতে দেখতে মাঝখানে 3 বছর কেটে গেছে নীলা। এই তো আরো কয়েকদিন পরেই সে এই জায়গাটা ছেড়ে যাবে। মায়া বসে গেছে। কিভাবে থাকবে সে?
কয়েক বছর যেন চোখের পলকেই কেটে গেছে। এই জায়গায় হয়তো আর আসা হবে না। শেষবারের মতন নিহিলা সব গোছগাছ করে নিচ্ছে। রিনা আহমেদ অনেক দিন ধরে যেতে বলেছেন। সেই হোস্টেলে আসার পর থেকে আর তেমন যাওয়া হয়নি। যদিও নিহিলার কথা দিয়েছিল সে নিয়ম করে ওই বাড়িতে যাবে, কিন্তু কথা অনুযায়ী যাওয়া হয়নি। সে নিজেকে আড়াল করতে চেয়েছিল। রাহান ভাই মাঝে মাঝে অরিনকে নিতে আসতো, কিন্তু নিহিলা আড়ালে লুকিয়ে যেত। এই 3টা বছরে একবারও দেখা হয়নি। বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়, তবু নিহিলা ওই বাড়িতে যায় না। মাঝে মাঝে অরিনের সাথে কল করে খবরাখবর নেয়। মাঝে মাঝে অরিন কথার ফাঁকে রাহান ভাই অফিসের কাজে বাইরে গিয়েছে জানালে তবেই যায়। গিয়ে সেদিনের মধ্যেই চলে আসে। এ নিয়ে রিনা আহমেদের বেজায় রাগ, কিন্তু নিহিলা নিজে বাঁচার জন্য এত সব অনুভূতির সূচনা বুঝতে পেরে আড়ালে চলে আসার আয়োজন। সে জানে আদৌ অনুভূতি রয়ে গেছে, তাই তো যাওয়া হয় না। কিন্তু আজকে আর না গিয়ে উপায় নেই। এই তো পরশুই ফ্লাইট। নিহিলা নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল। সে ওই মানুষটার মুখোমুখি হতে চাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। অরিনের থেকে শুনেছে রাহান ভাইয়াকে বিয়ের জন্য অনেক বলেছে, কিন্তু উনি এড়িয়ে গেছে। নিহিলা কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলল। গাড়ি থেকে নেমে বাড়ির সামনে আসতে তার অদ্ভুত শিহরণ বয়ে গেল। এমন না যে এই 3টে বছরে এই প্রথম সে এসেছে, কিন্তু কেন জানি খারাপ লাগছে। প্রথম দিনের কথা মনে পড়ছে। এই তো প্রথম যেদিন এই বাড়ির সামনে এসেছিল, ঠিক এমনই অনুভূতি হয়েছিল। ভয় অস্বস্তিতে ঘেরা এক অনুভূতি ছিল সেদিন। আজকেও তেমন অনুভূতি। সেদিন প্রথম আশা ছিল, আর আজ শেষ আশা। নিহিলা চারিদিকে তাকিয়ে বাড়িটিকে একবার পর্যবেক্ষণ করে নিল। সে বাগানের সামনে একটু এগিয়ে গেল। এই তো এই জায়গাটাতে গোলাপের ডাল পড়েছিল। মানুষটা কি যত্ন সহকারে তাকে কাটা থেকে আটকে দিয়েছিল। এইসবের কারণে তো অনুভূতি জন্মে গিয়েছিল। মুহূর্তটা মনে পড়তেই নীলা নিজেকে সংযত করে নিল। সে বাগান থেকে চোখ ফিরিয়ে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে আসতেই দোতলার ব্যালকনিটাতে চোখ আটকে গেল। মুহূর্তে দুজনের চোখাচোখি হয়ে গেল। কতগুলো দিন মাস পরে এই মানুষটা একদম সামনে। নীলার মনের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। সে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে নিল। পা বাড়াতে নিতেই না চাইতেও আর একবার উপরের দৃষ্টি চলে গেল। রাহান ভাই নেই, বোধহয় ভিতরে চলে গেছে। নীলা হাসলো। ভালোই হয়েছে বেশি অনুভূতি জন্মাতে দেয়নি, নয়তো এরকম এড়িয়ে চলা, এতদিন পরে দেখা, এইসব সে সহ্য করতো কিভাবে? ওই মানুষটার তো তার প্রতি কোনো অনুভূতি নেই, তবে সে কেন আগ বাড়িয়ে এভাবে বোঝা হয়ে থাকবে? নীলা না চাইতেও চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখ মুছে বাড়ির কলিং বেল বাজাতেই অরিন এসে দরজা খুলে দিল। সে জড়িয়ে ধরে নীলাকে ভিতরে নিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়ল, কিন্তু রাহান ভাই আসলো না। যদিও বা উনি নীলার আসার পরে এক মুহূর্তের জন্য নিচে নামেনি, তা থেকে নীলা নিজেকে সরিয়ে রাখতে পারছে। রিনা আহমেদ অরিনকে পাঠালো রাহানকে ডাকতে। বেশ কিছুক্ষণ পরে অরিন এসে জানালো, ভাইয়া আজ খাবো না। আহান অরিনের দিকে তাকালো। রিনা আহমেদ এগিয়ে গেল। খাবে না মানে? যদি ইচ্ছে হয় তাহলে অল্প করে দিয়ে প্লেটটা রুমে দিয়ে আসতে বলেছে। বলতেই রিনা আহমেদ প্লেট নিয়ে রুমে চলে গেল। নীলা ভাবলো কেন আসলো না মানুষটা। পরিবারের সাথে তো খেত উনি, তাহলে কি মানুষটি নীলাকে এড়িয়ে যেতে চাইছে? কিন্তু উনি কেন এড়িয়ে যাবেন? মানুষটি তো আর নীলার মতন অনুভূতি নেই। তাহলে কি এইসবের সাথে নীলা অতপ্রতভাবে জড়িত? নীলা মলিন শ্বাস ফেললো। সে এসব কি ভাবছে? নিজেকে যে কোনো জায়গায় এত মূল্য কেন দিচ্ছে? সে তো এসব কিছু হতে দেয়নি, নিজের জন্য নিজে সরে গিয়েছিল। নীলার ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। খাবার খেয়ে অরিন আহান আগেই রুমে চলে গিয়েছিল। তারা আজ আড্ডা দিবে। নীলা আগের মতন চিপস ভেজে নিল। সে বাটিটা নিয়ে উপরে উঠতেই দ্রুত পদে রুমের দিকে অগ্রসর হতে নিতেই রাহানের কণ্ঠস্বর পেয়ে থেমে গেল। কেমন আছো? মানুষটি এমন কথায় নীলা থমকে গেল। সে পিছু ফিরে তাকাতে পারল না। এই একটা কথার ভিতরে সব চুরমার হয়ে যাচ্ছে তার। আলহামদুলিল্লাহ, আপনি? আমি মানুষের পিছনে দেখে কথা বলি না। কান্না করেছিলে কেন? কই? বলতে নীলা বাড়িতে ঢোকার সময় কথা মনে পড়ে গেল, কিন্তু মানুষটা তো ভিতরে চলে গিয়েছিল। তবে আবার খেয়াল কিভাবে করলো? তাহলে কি দ্বিতীয়বার আবারও এসেছিল? পালিয়ে গিয়েছিলে? পালাবো কেন? প্রশ্ন আমি করেছি। আসলে আমার পড়া হচ্ছিল না, বিধায় হোস্টেলে গিয়েছিলাম। ওখানে পড়াশোনাটা ভালো মতোই হয়েছে। কেন হচ্ছিল না? নীলা জবাব দিল না,
রুম থেকে নিহিলার উদ্দেশ্যে অরিন আহানের ডাক ভেসে আসতে নিহিলা বাটি নিয়ে পিছু ফিরে গেল। ওরা ডাকছে, আমি যাচ্ছি বলেই নিহিলা অগ্রসর হতে নিল। আবার বাড়িয়ে যাবে? না তো, আপনার এক একটা সময় অনেক গুরুত্বপূর্ণ রাহান ভাই। আমার মতো ক্ষুদ্র মানবীর পেছনে এই সময়টা কেন দিচ্ছেন? কে বলেছে তোমার পেছনে সময় দিচ্ছি? আর ক্ষুদ্র মানবী কেন? তুমি তো বেশ বড় হয়েছ। নিহিলা তাকালো। তাহলে কি মানুষটা একটু হলেও পাল্টিয়েছে? এই তো মজার কথা বলার চেষ্টা করছে, কিন্তু তা ওনার মুখ ভঙ্গিমার সাথে যাচ্ছে না। নিহিলা কি তা বলবে, না থাক, পরে আবার সেই আগের মতন গম্ভীর ভাবটা চলে আসবে? আমি আসছি বলে নিহিলা দ্রুত পায়ে জায়গা ত্যাগ করলো। নিহিলা পিছন ফিরে কয়েক পা বাড়াতেই রাহান পিছু ফিরলো। সে পিছন থেকে কিছু একটা বলতে গিয়েও নিজেকে থামিয়ে দিল। সে কেন এসব করছে? তার সাথে তো এমন কিছু মানাচ্ছে না। সে রুমে এসে বারান্দায় দোলনাটিতে বসলো, চুপচাপ খোলা আকাশটির দিকে তাকিয়ে রইলো। তার সবকিছু পাল্টে যাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না কেন এসব হচ্ছে। তা সে ভালো মতোই জানে। এই 3 বছরের প্রায় সময় সে অরিনকে নিয়ে আসতো ভার্সিটি থেকে। এরপরে নিজেকে সংযত করেছিল, কারণ তার সাথে তো এসব যাচ্ছে না। রাহান চুপচাপ রেলিং এর ধারে এগিয়ে গেল, ট্রাউজারের পকেটে হাত গুজে অদরে দৃষ্টি দিয়ে দীর্ঘশ্বাস ফেললো। নিহিলা কেন জানি খারাপ লাগছে, তার দম বন্ধ লাগছে। এতগুলো দিন তো এই জন্যই দূরে সরেছিল, তবে আবারও কেন এসবের সামনে পড়তে হলো? যতক্ষণ ওখানে ছিল বুক ধড়ফড় করছিল। সে বুকে হাত দিয়ে বড় শ্বাস ফেললো। এটাই শেষবার, আর তো আসবে না সে, একেবারের জন্য চলে যাবে। নীলা সব গোছগাছ করে নিল। হোস্টেলের রুমটার প্রতি মায়া জন্মে গেছে। সে সবকিছু ঠিকঠাক করে বসা থেকে উঠে জানলার দিকে এগিয়ে গেল। শেষবারের মতন জানলাটির বাইরে দৃষ্টি দিল। সে আলতো করে পর্দাগুলো ছুঁয়ে দিল। এরপরে মনকে শক্ত করে পর্দা টেনে দিয়ে ব্যাগ সব নিয়ে বেরিয়ে পড়লো। এয়ারপোর্টে রিনা আহমদ আসবেন বিদায় দিতে। নীলা এয়ারপোর্টে নেমে আশেপাশে তাকাতে অরিন এসে দাঁড়ালো। একে একে আহান আর রিনা আহমেদ এসে দাঁড়ালেন। নীলা একটু উকি দিল। তার ভাবনাতে এসেছে কোনো একটা ইমাজিন হোক যে রাহান ভাইও এসেছে, কিন্তু অনেকক্ষণ কথা বললে বুঝতে পারলো তিনি আসেননি। তিনি অফিসের কাজে বাইরে গিয়েছেন, আজ ফিরবে। আচ্ছা, উনি যদি নিহিলা চলে গেছে জানে তাহলে কি খারাপ লাগবে? পরক্ষণে নিহিলার নিজের বোকামির জন্য হাসলো। ওনার কেন খারাপ লাগবে? নীলা সবার সাথে বসে রইল। পাশে অরিন আহান কথা বলছে। নীলা চারপাশে তাকালো, শেষবারের মতন জাপান দেখে নিচ্ছে। সে জানে হয়তো আর আশা হবে না। প্রথমবার এখানে পা রাখার স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর মুহূর্ত, নতুন জায়গা, তার স্বপ্নের জায়গা। আহান নিতে এসেছিল। তারপর রাহান ভাইয়ের প্রথম দেখাতেই ধমক। নিহিলার চোখে একে একে সব ভেসে উঠছে। সময় কত দ্রুত ফুরোয়। দেখতে দেখতে 4 বছর সে কাটিয়ে গিয়েছে। আজ বাড়ি ফেরার পালা। উপরের মনিটর থেকে শেষবারের মতন আওয়াজ আসলো। বোর্ডিং আওয়াজ শেষ। যাত্রীদের উদ্দেশ্য করে স্পিকারে বলছে। নীলা অরিনকে জড়িয়ে নিল। আহানকে সহ বিদায় দিয়ে সে পা বাড়ালো রিনা আহমেদের কাছে। শুধু একটা বছর কাছে ছিলি, কিছুই তো করতে দিলি না। এই 3 বছর যখন ইচ্ছে দেখতে পারতাম চলে আসতিস, কিন্তু এখন তো আর তাও পাবো না। মায়ের মতো আগলে রেখেছো, যা করেছো অনেক বেশি করেছো ফুপি, কৃতজ্ঞতা রইল। রিনা আহমেদ এক গাদা আদেশ দিল। তার চোখে গড়িয়ে অশ্রু পড়ছে। ভাবতেই অবাক লাগছে যে মেয়েটিকে সে হয়তো আর কাছে পাবে না। নীলা চোখ মুছে পা বাড়ালো। রিনা আহমেদের দিকে তাকিয়ে মনে মনে বলল, চিন্তা করো না ফুপি, তোমাকে আমি পরিবারের সাথেই মেলাবো। নীলা হাঁটতে হাঁটতে পিছু ফিরে তাকালো। এই মানুষগুলো তার দ্বিতীয় পরিবার ছিল, অচেনা দেশের পরিবার। নীলার ঝাপসা দৃষ্টিতে তাদের হাত নাড়িয়ে বিদায় দিল। নীলাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইল ওরা। অরিন আহানের মন খারাপ। রিনা আহমদও চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়ালেন। এবার ফিরতে হবে। বাসায় শুধু শফিক আহমদ আছেন। রাহান আজ বাইরে থেকে ফিরবে। ছেলেটাকে কিছু ভালো মন্দ খেতে দিতে হবে। রিনা আহমেদ অরিন আহানকে ডাক দিতেই অরিন আহান না করলো। আর একটু থাকি, নিখিলের ফ্লাইটের প্লেনটা অন্তত দেখি শেষবারের মতো। রিনা আহমেদ তিরুক্তি করলো না। তিনিও দাঁড়িয়ে রইলেন। নীলা সবকিছু শেষ করে প্লেনে নিজের সিটে গিয়ে বসে পড়ল। ভাগ্য ভালো জানলার পাশে সিটটা পড়েছে। অন্য সময় হলে খুশি লাগতো, কিন্তু আজ লাগছে না। আজ যেন ভিতর ভিতর রক্তক্ষরণ হচ্ছে। এতদিন একটা আশা ছিল, কিন্তু আজ সেটাও আর নেই। একেবারের জন্য মিলিয়ে গেল। নীলা হুট করে কান্না চলে আসলো। কান্নার মাঝে হিচকি উঠতেই আশেপাশে মানুষগুলো তার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো।
নীলা লজ্জায় অস্বস্তিতে ঘিরে ধরতে সে মাথা নিচু করে ফেলল। মানুষগুলো একবার দৃষ্টি দিয়েই তারপর ফিরিয়ে নিয়েছে। নীলা জানলার বাইরে দৃষ্টি দিল, ক্ষণে ক্ষণে হিচকি উঠছে। সে মুখ চেপে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। জীবন কি অদ্ভুত! 4 বছর আগে যখন এই দেশে আসবে তখন কান্না এসেছিল সেই পরিবারের জন্য, আর এখন কান্না এসেছে এই পরিবারের জন্য। অথচ 4 বছর আগে এই মানুষগুলোর প্রতি কোনো মায়াই ছিল না, না ছিল কারোর প্রতি টান। প্লেন ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যখনই আকাশে উড়াল দিল তখনই কান্না আটকে রাখতে পারল না। কান্নার সাথে বুক চিরে তপ্ত শ্বাস বেরিয়ে এলো। আজ থেকে সব আশা বেরিয়ে গেল, শেষ সব। দ্বিতীয়বারের মতন অনুভূতিটা এই দেশে ছাড়ার সাথে সাথেই বিসর্জন দিল। কিন্তু নীলা যদি জানতো, মুদ্রার এই পিঠটা যদি দেখতো, তবে পরিস্থিতি অন্তত ভিন্ন হতো। মুখে হাসি রেখেই যেতে পারত। রাহান দ্রুত দৌড়ে এয়ারপোর্টে এগিয়ে গেল। রিনা মুদ্রার সামনে আসতেই আহান ডাক দিল। মা, এটা রায়হান ব্রো না? আহানের কথা শুনে অরিন আর রিনা আহমেদ দুজনেই তাকালো। হ্যাঁ, রাহান এগিয়ে আসছে। রিনা আহমেদ একটু এগিয়ে যেতে রাহান এসে দাঁড়ালো। কি রে বাবা? মায়ের কথা শুনে রাহান আশেপাশে তাকালো। শুনলাম নিখিলা চলে যাবে আজ। চলে গিয়েছে তো, এখনো বিদায় দিলাম। ও, রায়ান পিছু ফিরে গেল। ব্রো দেখো, নিহিলার ফ্লাইটের প্ল্যান। আহানের কথা শুনে রায়ান উপরে তাকালো। মাথার উপরে খোলা আকাশে প্লেনটি উড়ে যাচ্ছে। রায়ান আকাশের দিকে তাকিয়ে রইল। যতক্ষণ পর্যন্ত প্লেনটা চোখের আড়ালে মিলিয়ে যাচ্ছে ততক্ষণ তাকিয়ে রইল। আকাশে প্লেনটা ছোট আকার ধারণ করে মিলিয়ে যেতেই রায়ানের চোখ ঝাপসা হয়ে এলো। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো হাঁটু গেড়ে বসে পড়তো, কিন্তু রায়ান নিজেকে শক্ত করলো। তার বুঝতে বেশি দেরি হয়ে গেছে। সে কেন আগে এই অনুভূতিটার সাথে পরিচিত হয়নি? তাহলে হয়তো আজ পরিস্থিতি অন্যরকম হতো। এইভাবে হারিয়ে ফেললো। অরিন আহান দুজনেই ভাইয়ের দিকে তাকালো। তারা বেশ বুঝতে পারলো তাদের ভাইয়ের কষ্ট হচ্ছে, কিন্তু দেখাচ্ছে না। তাদের খারাপ লাগলো। ওদের চোখ দেখে রিনা আহমেদ তাকালেন। তিনি এগিয়ে রাহানের কাঁধে হাত রাখতে রাহানের ধ্যান ফিরে আসলো। সে পিছু ফিরল। তো এভাবে দৌড়ে এলি, আর বাইরে থেকে কখন ফিরলি? এমনি নিতে এলাম। আহান তো আছি ড্রাইভিং করার জন্য, তুই এত জার্নি করে আসতে গেলি কেন? সবে মাত্র বাইরে থেকে এলি, বাসায় বিশ্রাম নিতে এসেছি বলে দুঃখ পাচ্ছ যে? বলে রাহান গাড়ির দিকে এগিয়ে গেল। ড্রাইভিং সিটে বসতে নিতে আহান ডাক দিল, ড্রাইভ আমি করব। আহানের কথা রাহান কিছু না বলে সরে গিয়ে ড্রাইভিং এর পাশের সিটটাতে বসলো। রাহান জানলার বাইরে দৃষ্টি দিল। তার কিছুই হুট করে ভালো লাগছে না। বুকের ভেতর কোথাও যেন চিনচিন ব্যথা অনুভব করছে। তার এমন কেন লাগছে? বাবার মুখ থেকে নীলা চলে যাচ্ছে শুনে সে কেন দৌড়িয়ে এলো? কেন নীলাকে একটা পলক দেখার জন্য এত জার্নি করার পরেও আবার এখানে চলে আসলো? তার এমন বাজে অনুভূতি কেন হচ্ছে? তাহলে কি নীলা চলে গেছে তাই? কিন্তু তার সাথে নীলার কিসের সম্পর্ক? এমন তো না যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে এই অনুভূতির নাম কি? নীলা চাদর গায়ে ভালো মতন জড়িয়ে বেলকনিতে দাঁড়ালো। শীত লাগছে, কিন্তু তার এই আবহাওয়াটা ভীষণ ভালো লাগছে। রিহি নীলার রুমে ঢুকলো। রুম অন্ধকার। রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছে সে। সে বেলকনির দিকে এগিয়ে গেল। নীলাকে অন্ধকারে অন্যমনস্ক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিহি পাশে দাঁড়ালো। নীলা অনুভব করলো রিহি এসে দাঁড়িয়েছে, কিন্তু কিছু বলল না। রিহি এক পলক নীলার দিকে তাকিয়ে বাইরে দৃষ্টি দিল। কি হয়েছে তোর? কি হবে? নীলা বাইরের দিক থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত স্বরে কথাটা বলল। তোকে এমন কেন লাগছে? নীল একটা দীর্ঘশ্বাস ফেললো। ভেবেছিল ওই দেশ ছাড়ার সাথে সাথে দ্বিতীয় অনুভূতি বিসর্জন দিয়েছিল, কিন্তু না, এই দেশে এসে তার আরো খারাপ লাগছে। বুকে গভীরভাবে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। নীলা নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ইমনের কথা বলতেই রিহি মাথা নিচু করে ফেললো। নীলা অন্ধকারেও বুঝতে পারলো রিহির মুখশ্রী লজ্জায় রাঙা হয়ে গেছে। রিহি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলা রিহির দিকে তাকালো। কেমন অদ্ভুত সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। প্রেমে পড়লে বুঝি এমনই লাগে? রিহির জন্য খারাপ লাগবে। নীলা মলিন শ্বাস ফেলে বাইরের দিকে দৃষ্টি দিল। রিহি নীলার দিকে তাকালো। ঘরে আলো জ্বলছে না, কিন্তু বাইরে থেকে টুকটাক আলো এসে বেলকনিতে পড়েছে। পূর্ণিমার তির্যক আলো সে সোজা নীলার মুখের উপর পড়েছে। রিহি তাকালো। নীলার চেহারা আগোছলো, শান্ত নির্জীব।
এমন নির্জীব দেখাচ্ছে কেন তোকে? নীলা হাসার চেষ্টা করলো। অনেকদিন পরে দেখেছিস তাই এমন লাগছে। রিহি জবাব দিল না, নীলার দিকে তাকিয়ে রইল। ওকে অরেন কিছু হলেও বলেছে। ও জানে নীলা এই সব ভিতর থেকে সরিয়ে দিতে চাইছে, তাই কাউকে না বলে নিজেই কষ্ট পাচ্ছে। আচ্ছা সাফাত, ভাইরা এখানে থাকে না? আসার পরে একবারও দেখলাম না। নীলার কথায় রিহি তাকালো। সে জানে নীলা কথা ঘোরাচ্ছে, কিন্তু এটাও তো তার জন্য কষ্টকর। রিহির জবাব দিতে দেরি দেখে নীলা হাসলো। ভাবিস না কষ্ট থেকে জিজ্ঞেস করছি। আমি ভুলে গেছি এসব। মাঝখানে 4 বছর কেটে গেছে। তোর কি মনে হয় আমি এখনো এসবে পড়ে আছি? নীলার কথায় রিহি মলিন শ্বাস ফেললো। সাপাত ভাই আর আগের সাপাত ভাই নেই রে নিহি। বড় বাবা আলাদা করে দেওয়া 3 মাসের মাথায় ওদের ডিভোর্স হয়ে গেছে। এখন সাপাত ভাই একাই থাকে, বাড়িতেও আসে না। ভাইয়ের সাথে কথা তো দূরের কথা, চোখও দেখা দেখি আজ থেকে প্রায় 2 বছর আগে। পরিবারের সাথেও তেমন একটা কথা হয় না। ও এখানে আসে না। জানি না আমার ভাইটা কেমন আছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস? নীলা থমকালো। এত কিছু হয়ে যাবে সে সেটা কোনোদিন কল্পনাতেও আনেননি। সে নিজেকে শান্ত করে রিহি জবাব দিল, কি মনে হয়? আমার মনে হয় সাপাত ভাই বিয়ের নতুন বছরের সূচনা দ্বন্দ্ব ভুগছিল। কারণ মিলে মেয়েটা ভাইয়াকে হাত করে নিয়েছিল শুধুমাত্র সম্পদের জন্য। ভাই একমাত্র ছেলে ছিল, এতদিন ব্যবসা ছিল, এই সব কিছু জেনে বুঝে ভাইয়ার সাথে সম্পর্ক করেছিল। কিন্তু আমার বোকা ভাইটা বুঝতেও পারেনি যে কোনটা হীরা আর কোনটা নকল। দরজা ধাক্কানোর শব্দে রিহি থামলো। দরজার ওপাশ থেকে রেহানা বেগমের কণ্ঠ শোনা যাচ্ছে। রিহির খেয়াল হলো, এই দেখ, আমাকে রাতে খাওয়ার জন্য তোকে ডাকতে পাঠিয়েছিল, আর আমিও গল্প লেগে গেছি, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। আয় চলে। নীলা রিহির সাথে পা বাড়ালো। খাওয়া শেষ করে আমন শেখ উঠতে যাবে, তখনই নীলা বড় বাবার দিকে তাকালো। বড় বাবা একটা কথা বলি। আমন শেখ টিস্যুতে হাত মুছতে মুছতে নীলার দিকে তাকিয়ে হাসলো। একটা কেন, যতটা ইচ্ছে বলো, অনুমতি নেওয়ার কি আছে? নীলা নিজেকে শান্ত করে প্রস্তুত করলো। তুমি সাফাত ভাইকে মেনে নিয়েছিলে, যদিও বা চাপে পড়ে, কিন্তু ফুপিকে কেন মেনে নাওনি? এটা কৈফিয়ত না, শুধু জিজ্ঞেস করছি। যদি শাস্তির কথা বলো তবে পরিবার ছাড়া এতগুলো বছর উনি বাইরে আছেন, এটা ওনার জন্য অনেক বড় শাস্তি। ওনাকে দেখতাম প্রায় সময় মন খারাপ করে থাকেন। আদরের বোনের সাথে যোগাযোগ না রেখে শুধু তুমি কষ্ট পাচ্ছ যে তা না, ফুপিও পাচ্ছে অনেক। আমার একটা অনুরোধ রেখো, মেনে নাও প্লিজ। এমন শেখের এতক্ষণ থাকা হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তের মধ্যে নির্জীব হয়ে গেল। তিনি চুপ হয়ে গেলেন। নীলা তাকিয়ে রইল। ঘরে থাকা প্রতিটি সদস্যর দৃষ্টি আমন শেখের দিকে। বেশ কিছু সময় আমন শেখ মাথা তুলে নীলার দিকে তাকালেন। রিনা আমাকে চিনে উঠতে পারেনি, আমার কাছে সরাসরি এসেছে, ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে। সে যদি কাছে আসতো আমি তাকে ফিরিয়ে দিতে পারতাম। হয়তো প্রথম প্রথম অভিমানের সুরে দূরে সরিয়ে দিয়েছি। আর আমার বোন কি করলো? আমার সেই অভিমানটাকে একেবারের জন্য মনের মধ্যে আবদ্ধ করে নিয়ে দেশ ছেড়ে দিল। এখন এত সব ভুলে যাও বড় বাবা। রিহির বিয়েতে ফুপিকে বলো। তোরা বল, আমি তো আপত্তি করছি না। বলেই তিনি রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। নীলাকে উৎফুল্ল দেখালো। রেহানা বেগম, আমেনা বেগম ভারী খুশি হয়ে নীলাকে এসে জড়িয়ে নিল। অবশেষে এই বাড়ির মেয়ে ফিরে আসবে বলে কথা। রিহি দূর থেকে নীলার দিকে তাকালো। নীলাকে মন থেকেই উৎফুল্ল লাগছে। এতক্ষণ সে নির্জীব ভাবটা ছিল, মুহূর্তের মধ্যে সেটা যেন কেটে গেছে। নীলা মোবাইল হাতে নিয়ে কল দিতে গিয়েও দিল না। হুট করে আগের মতন মুখভঙ্গি করে ফেললো। রিহি বুঝতে পারে না এই মেয়েটার হুটহাট কি হয়। নীলা রিনা আহমেদকে মেসেজ লিখলেন। মিনিট 2-1 মাঝে রিনা আহমেদের কাছ থেকে কল আসলো। বেশ কিছু সময় কথা বলে শেষ পর্যায়ে নীলা নিজেকে শান্ত করে রিনা আহমেদের উদ্দেশ্যে বলল, পরের সপ্তাহে রিহির বিয়ে। ও। রিনা আহমেদের এই কথাটা শুনেই নীলা বুঝতে পারলো উনি কষ্ট পেয়েছেন। নীলা চুপ রইল, ওনাকে সময় দিল। বেশ কিছু সময় পরে রিনা আহমেদের মন খারাপ আড়ালে ঢেকে দিয়ে আবারও বললেন, সবাই কত বড় হয়ে গেল, অথচ পাশ থেকে ছুঁয়েও দেখতে পারলাম না।
আর রিহি তো একবারও বললই না। নিহিলা রিহির দিকে তাকালো। রিহি প্রথমেই রিনা আহমেদের সাথে কোনো মতে কুশলাদি শেষ করে বেলকনিতে চলে গিয়েছে। হবু বরের সাথে কথা হচ্ছে বোধহয়। লজ্জা পেয়ে বলেনি, রিহি কাল বলবে তোমাকে। আমি বলছি তো, তুমি এসো। মা বড় চাচিও কল দেবে তোমাকে কাল। আর ভাইজান সে তো মেনে নিবে না। তুমি সরাসরি এসে রাগ ভাঙিয়েছো। কল করলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু সরাসরি নিজের রক্তকে এত বছরেও এড়িয়ে যাবে না। ঠিক আছে, আমরা আসবো। ভাইজান ফিরিয়ে দিবে না তো? আমি চিনি বড় বাবাকে, আর তুমি আমার চেয়ে বেশি চিনবে। এখন ওনার মন অনেক নরম হয়ে গিয়েছে, আর বড় বাবাই তোমাকে দাওয়াত করেছে। সত্যি? ভাইজান বলেছে? রিনা আহমেদের কণ্ঠ উৎফুল্ল শোনালো। তা বুঝতে পেরে নিহিলা হেসে হ্যাঁ জানালো। রিনা আহমেদ কি বুঝে নিহিলার উদ্দেশ্যে বলে উঠলেন, নিহিলা মা, তোর মন ভালো তো? রাহান মাত্র মায়ের সাথে কথা বলতে রুমে ঢুকতে নিচ্ছিল, কিন্তু মায়ের কথাটা শুনে দরজায় এখানেই দাঁড়িয়ে পড়ল। নিহিলা থমকালো। সে তো উপরে যথেষ্ট ভালো আছে, তবে কণ্ঠস্বর কি কিছু বোঝা যাচ্ছে? নিহিলা নিজেকে শান্ত করলো। কেন মনে হচ্ছে ফুপি? না, কেমন শান্ত শান্ত কণ্ঠস্বর। নিহিলা হাসার চেষ্টা করলো। এমনি মনে হচ্ছে ফুপি। রিহির বিয়ে হয়ে যাবে না, একটু মন খারাপ। তুমি এসো, কিন্তু রাখছি আমি, পরে আবার কথা হবে ফুপি। আসসালামু আলাইকুম। বলে নিহিলা রিনা আহমেদের কিছু বলার পূর্বই তাড়াহুড়ো করে কল কেটে দিল। রাহান রিনা আহমেদ না দেখে মতো আগের ন্যায় দরজা আস্তে করে লক করে পিছে ফিরে আসলো। মন থেকে সে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। দুদিন কেটে গেল। আজ রিনা আহমেদরা আসবেন। যেহেতু আর দুদিন পরে বিয়ে, সেহেতু তারা সবাই ব্যস্ত। তাই রিনা আহমেদরা নিয়ে আসার দায়িত্ব পড়েছে রিহি আর নিহিলার উপরে। নিহিলা গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালো। একটু এগিয়ে যেতে ওদের চোখ পড়লো। ওই তো অদূরে অরিন আহানদের দেখা যাচ্ছে। নিহিলা তাদের পাশের চারিদিকে উঁকি দিল, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল না। মনকে এত বুঝিয়েও শান্ত রাখতে পারছে না। বারে বার যে কোনো কারণে মন আবার উতলা হয়ে উঠেছে। অরিন আহান এসে দাঁড়ালো। নিহিলা সবার সাথে কুশলাদি বিনিময় করলো। প্রথমবারের মতো নিজের পরিবারের সাথে মিলবেন বলে রিনা আহমেদের মুখে হাসি যেন সরছেই না। তিনি এসেই নিহিলাকে জড়িয়ে নিলেন। তোর জন্য আমি আমার সুখ ফিরে পাচ্ছি। তোর প্রতি আমি কৃতজ্ঞ থাকবো রে মা। ফুপি, এমন করে বলিও না। রিনা আহমেদের কথার প্রেক্ষিতে অরিন আহানও তাল মেলালো। আসলেই তোমার জন্যই আমরা আমাদের এই পরিবারকে চোখের দেখা দেখব। আহান তাল মেলালো। বলতেই অরিন তার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই আহান চুপ হয়ে গেল। বারে, আমিও তো খুশি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বলে। এইবার আসো, গাড়িতে ওঠো, বড় বাবা অপেক্ষা করছেন। বলতেই তারা সবাই গাড়িতে উঠে পড়তেই নিহিলা উঠতে নিল। সে গাড়ির দরজা খুলে ভিতরে ঢোকার আগেই পিছনে আর একবার তাকালো। তার মনে হচ্ছে মানুষটা আসবে, এসে রিনা আহমেদের দিকে তাকাবে। রিনা আহমেদ জিজ্ঞাসা করবেন, কি রে, তোর এতক্ষণ লাগলো কেন? জবাবে মানুষটা শীতল কণ্ঠে জানালো, এই তো সবকিছু সেটিং করতে আটকে পড়েছিলাম। অরিনের ডাকে নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। আসার পর থেকে নীলার এভাবে আশেপাশে তাকানো দেখে অরিন আহান দুজনেই কিছুটা হলেও বুঝতে পেরেছে। কি রে, গাড়িতে উঠে পড়। হ্যাঁ। সূচক মাথা নেড়েই নিহিলা গাড়িতে উঠে বসলো। তার মন হুট করে কেন জানি খারাপ হয়ে গেল, অথচ তার আরো খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হতে পারছে না কেন। বাড়িতে এসে রিনা আহমেদ আমান শেখকে সালাম করতেই তিনি বোনকে জড়িয়ে নিয়ে কেঁদে দিলেন। কেউ এটা কল্পনা করতে পারেনি, রিনা আহমেদ নিজেও করেননি। এরপর আমান শেখ অরিন আহান দুজনেই কাছে টেনে নিলেন। এতক্ষণে নিহিলার কাঙ্ক্ষিত প্রশ্নটি আমান শেখ করলো, তোর বড় ছেলে কই? ভাইজান ওর কাছে আছে, তাই ফ্লাইট একসাথে পড়েনি। 2 দিন পর হলেও আসতে হল। জি ভাইজান। নীলা হলুদ সবুজ মিশ্রণের শাড়ি পরেছে। যতই অন্য রঙগুলো সুন্দর লাগুক গায়ে, হলুদের জন্য এই রঙগুলো মানানসই লাগে। অরিনকেও পরিয়ে দিয়েছে। ও শুধু ঘুরে ফিরে নিজেকে দেখছে, কারণ প্রথমবারের মতন শাড়ি পরা। রিহিকে সবাই হলুদ লাগাচ্ছে। নীলা নিজেকে গুছিয়ে নিয়ে ডালা নিয়ে যাওয়ার সময় রিনা আহমেদ ডাক দিলেন,
নিহি, ডালাটা আমাকে দে। তুই এই কফিটা একটু রায়হানকে দিয়ে আয় তো। মা, আমাকে ভাইজান ডাকছে। নীলা কফির কাপটা নিল। তার ইচ্ছে করছে না বারবার ওই মানুষটার সামনে পড়তে। অবশ্য আসার পর থেকে আর একবারও দেখা হয়নি। নীলা সামনে চায়নি। এখন কফির কাপটা দিতে গিয়ে যদি দেখা হয়ে যায়, কিন্তু মুখের উপর জবাব দেওয়ার অভদ্রতা। সেই জন্য নীলা কাপটি অনিচ্ছা সত্ত্বেও হাতে নিল। রাহান ভাই দুপুরের পরপরই এসেছিলেন। উনি আর রুম থেকে বের হয়নি বিধায় নীলা অস্বস্তি কম লেগেছে। কিন্তু এক মনে অস্বস্তি কমালেও আর এক মন উনি কি করছেন সেটাই দেখতে ইচ্ছা করে। পাশ দিয়ে অরিন মোবাইল কানে দিয়ে যেতেই নীলা ডাক দিল। অরিন, এটা তোর বড় ভাইয়ের জন্য, দিয়ায়। ঠান্ডা হয়ে যাচ্ছে, তোর জন্য তো ওই রুম নিষিদ্ধ না, তুই যা। বলে সে সিঁড়ি বেয়ে চলে গেল। রিহির বিয়ের সব আয়োজন ছাদে হচ্ছে বিধায় মানুষজন তেমন একটা নেই। নীলা এগিয়ে গেল। দেরি করলে চলবে না, তার উপরে যাওয়া লাগবে। সে রাহানের রুমের দরজায় ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করলো। না, দরজা বন্ধ। সেইবার যে কথা হলো এরপর এই প্রথম দেখবে, কিন্তু মনে ভীষণ অস্থিরতা ঘিরে ধরেছে। মনে হচ্ছে যেন কতগুলো মাস মানুষটাকে দেখেনি। নীলা দরজার সামনে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই নিজেকে সামলে নিল। সে কেন এত আড়স্ত হচ্ছে? এখন কি করবে? টোকা দেবে না কি ডাকবে? সে টোকা দিল। পরপর 2 টোকার দিতেই নীলার মুখশ্রী তেতো হয়ে গেল। রাহান দরজা খুলে স্বাভাবিক ভঙ্গিতে আবারও ল্যাপটপ দেখার স্থানে বসে পড়ল। তা দেখে কফির কাপ নিয়ে দাঁড়িয়ে থাকা নিহি গুটিয়ে গেল। মানুষটা এতগুলো দিন পরেও দেখে এমন ভাব করছে যে প্রতিদিনই দেখা হয়। নিহিলা তাকালো। তার এমন ভাব দেখে মনে হচ্ছে নিহিলার এখানে আসা স্বাভাবিক। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। আপনার কফি। রাহান এক পলক কফির দিকে তাকিয়ে ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি দিল। আমি ধোয়া ওঠা ছাড়া খাই না। তুমি অলরেডি ঠান্ডা করে ফেলেছ, আবার বানিয়ে নিয়ে এসো। বলে রাহান নিজের কাজ করতে লাগলো। নীলা রাগী দৃষ্টি নিক্ষেপ করে রাগী স্বরে কিছু বলতে নিবে, সেই সময় রাহান একবার মুখ তুলে তাকালো। তা দেখে নীলা মুহূর্তের মধ্যে বোকা বোকা চাহনিতে হাসার চেষ্টা করলো। আসলে শাড়ি পরে এসব উপরে ওরা ডাকবে আমাকে। তো পড়েছো কেন? মানে আমার বোনের বিয়ে আর আমি শাড়ি পরবো না? বারণ করেছে কে? নীলা বিরক্ত হলো। আশ্চর্য তো, এই কফি বানানোর দায়িত্ব আমার না। নীলার কথায় রাহান ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে বলল, আমি না হয় অতিথিদের সামনে খারাপ ব্যবহার করি, কিন্তু তোমারও তো এমন কিছু করো জানা ছিল না। নীলা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আসলেই তো তাদের বাড়িতে অতিথি এসেছে। সে কিভাবে সামান্য কফির জন্য এইভাবে ব্যবহার করছে? নীলা পিছু ফুরে গেল। তা দেখে রাহান ঠোঁটের কোনো প্রশস্ত হলো। বেশ কিছু সময় পরে নীলা ধোয়া ওঠা কফি নিয়ে ফিরে এলো। সে এসে দাঁড়াতেই রাহান ওইভাবে আগের ন্যায় কাজ করতে লাগলো। তা দেখে নীলা এগিয়ে রাহানের সামনে টেবিলটাতে কফি রেখে দিয়ে যেতেই রাহান গম্ভীর কণ্ঠে শোনালো, তোমাকে রাখতে বলেছি। নীলা এবার রাগ চড়ে গেল। সে বেশ রাগী কণ্ঠে শুধালো, আমি কি এখানে পড়ে থাকবো? বলেই নিজে নিজে জিহ্বায় কামড় দিল। কি বলে ফেলেছে সে এটা? রাহান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। সে সোজা কাপড়ের ট্রলের কাছে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে পা বাড়াতে গিয়ে থেমে পিছু ফিরে নীলার দিকে তাকালো। এখন তো আছোই, তোমাদের বাড়ি তুমি চাইলে এইভাবে থাকতে পারো, মাইন্ড করবো না। রাহান ওয়াশরুমে ঢুকতেই নীলার কফির কাপ ওইভাবেই রেখে রুম থেকে বেরিয়ে গেল। মানুষটা এমন অদ্ভুত কর্মকাণ্ড তার মাঝে মাঝে সহ্য হয় না। এই যেমন এখন হচ্ছে না, এটা ভাবতেই মুহূর্তের মধ্যে নীলার মনে জবাব দিয়ে দিল। এই বিরক্তির গম্ভীর স্বভাবটা তো তার ভালো লাগার কারণ, কিন্তু সামনে থাকলে এমন অস্থিরতা ঘিরে ধরে কেন? বোধহয় প্রথম দিনের সেই ভয়টা রয়ে গেছে। এত কিছুর পরেও এত ভালো লাগার কারণ সে খুঁজে পায় না। এতদিন মন নির্জীব ছিল, অথচ এখন সে নির্জীব ভাবটা আর নেই। তাহলে কি তার সব সজীবতা এই মানুষটার মাঝেই? এটা ভাবতেই সে নিজেকে সামাল দিল। বরাবরের মতন এমন ভাবনা তার মানায় না। এসব কিছুই হবে না, তার নিজেকে শক্ত করা উচিত। আজ রিহির বিয়ে। নীলা রিহিকে জড়িয়ে ধরে আছে। রিহি সাজতে পারছে না কোনোভাবেই। ক্ষণে ক্ষণে চোখের পানি চলে আসে।
পাশে অরিন তাকিয়ে আছে। সে বারবার জিজ্ঞাসা করছে, বিয়েই তো হচ্ছে, এখানে কান্না করে নিজের সুন্দর মুখটা নষ্ট করছো কেন? নীলা অরিনের এমন বোকা প্রশ্নে হাসলো। শোনো অরিন, এখানে বিয়ে মানে হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাবে, আর আগের মতো বাবার বাড়িতে আসতে পারবে না, আগের মতো মুক্তভাবে চলতে পারবে না। বলা শেষ করতে রিহি এতক্ষণে চাপা কান্না আরো জোরে জোরে বেরিয়ে এলো। নীলা মনে মনে নিজেকে গালি দিল। কি দরকার পড়েছিল এখন অরিনকে বোঝাতে যাওয়া? একজনকে ভালোভাবে বুঝিয়ে বলতে গিয়ে আর একজনের উপলব্ধি করে কান্না করে দিচ্ছে। এতক্ষণ কোনো মতে চুপ করালেও এখন তারই নিজের কথা শুনে আরো বেশি কান্না। এখন তার সামাল দিতে হবে ভেবে নীলা মলিন চোখে রিহির দিকে তাকালো। এখন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, নয়তো ওরা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই জন্য তো নীলাকে রিহির সাথে রুমে পাঠিয়েছে। নীলা এক পলক ঘড়ির দিকে তাকালো। এদিকে সময় চলে যাচ্ছে। নিজের পায়ে নিজের কুড়াল মারা বোধ হয় এটাকেই বলে। অনেক বিজ্ঞ ব্যক্তিদের মতন বোঝার ভান করে মাথা নাড়ালো। সে আরো কিছু জিজ্ঞাসা করতে নিতে নীলা থামলো। অরিন, তোকে আমি রাতে সব বুঝিয়ে দিব, এখন এরে সামলাই আগে। বলে নীলা রিহির দিকে তাকালো। তুই জানিস তোর এই কান্না করলে কি বিশ্রী লাগে? আর তোর না ইচ্ছে ছিল বিয়েতে এত সুন্দর করে সাজবি, 20 বছর পরে যখন তোর বিয়ের এমন কান্না মাখা ছবি দেখবি তখন ইচ্ছে করবে অতীতে এসে আরেকটু ভালো করে সেজে যায়। তোর বাচ্চারা বলবে, মা তুমি এভাবে মুখ করেছিলে কেন? বিয়ে মানুষের একবারও হয়, আর হবে না কিন্তু। নাকি তোর আরেকটা করার ইচ্ছে আছে? বলতেই অরিন নীলাকে হাত দিয়ে থামিয়ে নিজেই বলা শুরু করলো। একবারে কেন, আমাদের এখানে অ্যানিভার্সারি হয়, প্রতি বছর বছর সুন্দর করে সাজে, তোমাদের এখানে হয় না? অরিনের বোকা বোকা প্রশ্নে রিহি নীলা দুজনেই হেসে দিল। সে এখানে সংস্কৃতি আর ওখানকার সংস্কৃতি ভুলিয়ে ফেলছে। সকাল থেকে নীলাকে কত বোকা বোকা প্রশ্ন যে করেছে তা নীলা রিহিকে বলে শোনাতেই রিহি হেসে দিল। এর মধ্যে মন ভালো অবস্থাতেই নীলা রিহিকে সাজানোর ব্যবস্থা করলো। আসা পর্যন্ত রুমে ছিলি যে, একটু বাইরে পরিবেশ দেখতে ভালো লাগতো। আমি অচেনা জায়গাতে খাপ খাওয়াতে পারি না, তোমার জন্যই এখানে আসা। তাই বলে সবাই ডাকতে এসেছিল, তবুও গেলি না যে? মা, আমার ভালো লাগে না। রিনা আহমেদ অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে মুখ খুললেন। তুই কি নিহিলাকে পছন্দ করিস? কেন মনে হচ্ছে? না, তোর জন্য যদি জীবন সঙ্গী হিসেবে নিহিলাকে ঠিক করি, তাহলে আমি কি তোর মনের বিরুদ্ধে যাব? তুমি কোনোদিন আমার মনের বিরুদ্ধে যাওনি। তাহলে কি তুই রাজি? ধরে নিব? তোমার উপরেই সব। রিনা আহমেদ খুশি খুশি মনে বেরিয়ে গেল। যাক, তার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে। তাহলে অরিন আহান ঠিক ছিল। বোনের বিয়ে উপলক্ষে সাফাত এসেছে বোনকে বিদায় দিতে। দীর্ঘ 2 বছর পরে সে বাড়ির দরজায় পা রাখলো। তার হুট করে কান্না পাচ্ছে, কিন্তু ছেলেদের নাকি কান্না করতে নেই, এটাই ছোটবেলা থেকেই এমন সে বলে এসেছে। নীলা যখন তার কোনো খেলনা নিয়ে আমার বায়না করতো, সে তখন কান্না করে দিত। তখনই আমন শেখ এসে বলতেন, যাই হয়ে যাক না কেন ছেলেদের কান্না করা মানায় না। সেই কথা মনের মধ্যে রাখতে গিয়ে তার বাস্তবতা উপলব্ধি করতে করতে গিয়ে এখন আর কান্না করে না, এটা ভুল। সে তো কান্না করে, তবে মানুষের সামনে নয়, আড়ালে। এখন যে ঢাকায় থাকে, সেই বাড়ির প্রতিটা দেওয়াল জানে তার রাতের চিত্র। তার তো বোঝানোর মতন কেউ নেই, হয়তো নিজের দোষে সবাইকে হারিয়েছে। তার ইচ্ছে করে দিন শেষে কাউকে মনের সব কথা উজাড় করে বলে হালকা হতে, কিন্তু সে মানুষ যে বড্ড অভাব তার। সাফাত বাড়িটার দিকে তাকালো। আজ তার একমাত্র ছোট বোনের বিয়ে। তার সে ছোট বোনটাও আজ বড় হয়ে গেছে। বোনটা কথা রাখতেই তো এখানে আসা। বোন ভেবেছে ভাই বুঝি তাকে ভুলে গেল। মানুষের অনুপস্থিতিতে মানুষ পেলে ভোলা যায়, কিন্তু সে তো কোনো মানুষ পায়নি, তবে ভুলবে কিভাবে? সাফাত মলিন শ্বাস ফেললো। নীলা বোধহয় এসেছে 4 বছর পরে মেয়েটাকে দেখতে। বাড়িতে অনেক মানুষের আনাগোনা, কারোর দৃষ্টি সাফাতের দিকে পড়লো না। সাফাত আস্তে ধীরে বাড়ির সদর দরজা পেরিয়ে ভিতরে এগিয়ে গেল। সাফাত ঘরে ঢুকে চারিদিকে তাকালো। তার নিজের বাড়ি, প্রতিটি দেয়াল তার কত স্মৃতি জড়িয়ে আছে, অথচ আজ কেন জানি অচেনা লাগছে সব। হয়তো 2 বছর পর এসেছে, তাই সব অচেনা হয়ে আছে। সে একটু এগিয়ে যেতে একটা রুম থেকে হাসির আওয়াজ ভেসে আসলো। এটা রিহির হাসি। সে সেটা ভালো মতন বুঝতে পেরেছে।
সে এগিয়ে গেল। রুমের সব মেয়ে বিধায় সে ঢুকলো না। সে দরজায় টোকা দিয়ে ডাকলো। রিহি, শাপাত ভেবেছিল এত আওয়াজের মাঝে কেউ তার ডাকটা শুনবে না, কিন্তু না, এত সব আওয়াজের মাঝে রিহি ঠিকই ভাইয়ের আওয়াজটাকে ধরে নিল। সে মাথা তুলে তাকালো। সবার পিছে দরজার ধারে তার ভাই দাঁড়িয়ে আছে। রিহি দৌড়িয়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল। রিহি এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। শাফাত পরম আদরে বোনকে জড়িয়ে নিল। রিহি ভাইয়ের দিকে মাথা তুলে তাকালো। সে তার সুদর্শন ভাইকে চিনতে পারছে না, এমন অচেনা আগোছড়ো হয়ে গেছে তার ভাই। ভাই, তুই এমন হয়ে গেছিস কেন? এই এই ভাই, তোকে চেনা যাচ্ছে না কেন? বলে মুখে হাত বুলিয়ে দিল। দাঁড়িয়ে রেখেছিস, তুই তো এমন কালো ছিলি না, এতটা পাল্টে গেলি। বোনের কথায় শাফাত মলিন হাসলো। সবাই বাইরে চাকচিক্য মলিন দেখে প্রশ্ন করে, অথচ ভেতরটা যে মরে গেলেও কেউ খেয়াল করে না। নীলা সবেমাত্র রুমে ঢুকতে নিচ্ছিল, এমন সময় রিহির এমন কথায় থমকে দাঁড়ালো। সে মূলত রিহির কিছু জুয়েলারি রুম থেকে আনতে গিয়েছিল। নীলা সরে দাঁড়ালো যাতে করে ওকে কেউ না দেখে। রিহির কথায় নীলা শাফাতকে একবার পরখ করে নিল। আসলে আগে সুদর্শন শাফাত ভাই আর এখনকার শাফাত ভাইয়ের বিস্তর পার্থক্য। একান্ত নিজের চেনা পরিচিত না হলে এখন কেউ চিনবে না। দাড়িতে ভর্তি আগোছালো চুল। নীলা শার্টের দিকে তাকালো। শার্টের হাতের একটা উঁচু করে রাখা আর একটা নিচু। নীলা থমকালো, অথচ আগে কত পরিপাটি করে থাকতেন উনি। সবসময় নিজেকে আলাদা করে গুছিয়ে রাখতেন। নীলার খারাপ লাগলো, এমন কেন হয়েছে উনি? তাহলে কি শাফাত ভাই একটুও ভালো নেই? রিহির বিদায় হয়ে গেল। যার আগে কি যে কান্নাকাটি মেয়েটার। নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজ পূর্ণিমা, থালার মতন চাঁদ এর আলোটা ওর মুখে এসে পড়েছে। দেখতে দেখতে বিয়ে শেষ। তার খারাপ লাগছে রিহির জন্য। বারে বার মনে পড়ছে রিহিকে। এই তো এইরকম নীলা একা এইভাবে দাঁড়িয়ে থাকলে রিহি চুপি চুপি এসে জড়িয়ে ধরবে, নয়তো ভয় লাগাবে। যদি তাতে নীলা বিরক্ত হয় তবে হাসির হাসির কথা বলে হাসানোর চেষ্টা করত। নীলা অনেক বেশি কান্না পাচ্ছে, কিন্তু যেমনটা খারাপ লাগছে ততটা কেন জানি চোখ দিয়ে পানি পড়ছে না। সে এগিয়ে দোলনায় বসে মোবাইলটা হাতে নিল রিহিকে কল করার উদ্দেশ্যে, কিন্তু কল দিতে গিয়েও মোবাইল রেখে দিল। এখন তো আর যখন রিহিকে কল করা যাবে না। এখন সেও কোনো না কোনো পরিবারের বউ। নীলা মোবাইল থেকে রিহির ছবি দেখতে লাগলো। ছোটবেলা থেকে একসাথে থাকতে থাকতে তার অস্তিত্বের সাথে মিশে গেছে মেয়েটা। সারাদিন রিহির জন্য নিজেকে শক্ত রাখলেও এখন আর পারছে না। মেয়েটাকে ছাড়া সে কিভাবে থাকবে? নীলা বেশ কিছুক্ষণ পরে দোল্লা ছেড়ে উঠে দাঁড়ালো। রিহির মতন আস্তে আস্তে ঘরটা আবারও খালি হয়ে যাবে। তখনের কথা ভাবতেই পারছে না নীলা। ঘর খালি হয়ে যাবে ভাবতেই খেয়াল হলো ফুপিরা তো বিয়ের উদ্দেশ্যে এসেছিল, তারাও বোধহয় চলে যাবে। অরিন, আহান এদের সাথে নীলা নিজেকে অনেক মিশিয়ে ফেলেছে। আর রাহান ভাই, সবাই আস্তে আস্তে চলে যাবে। নীলা ব্যালকনির থেকে রুমে চলে এলো। অন্তত অরিন আহানদের সাথে গল্প করলে মন খারাপের সময়টা কেটে যাবে। এতক্ষণে চোখ থেকে পানি পড়ার ফলে মুখ চোখ লাল হয়ে গিয়েছে। সে বেসিন থেকে বেশ কিছুক্ষণ পানির ঝাপটা দিয়ে মুখ মুছে নিল। এতে চোখগুলো আরো লাল আকার ধারণ করেছে। নীলা ওড়না ভালো মতন গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ির কাছে আসতেই শাফাতকে উঠতে দেখা গেল। এই প্রথমবারের মতো মুখোমুখি। নীলা নিজেকে শান্ত করে নেমে যেতেই শাফাত দাঁড়িয়ে পড়ল। সে শাফাতকে পেরিয়ে দুধাপ নেমে গেল। কেমন আছিস নিহু? ভালোই আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবি না? নীলা ঘুরে দাঁড়ালো, শাফাতের দিকে তাকালো না। ঘুরে দাঁড়াতে রুমের কর্নারে রাহানকে দেখা গেল। সে চোখ ঘুরিয়ে নিল। দেখছি তো কষ্ট পাচ্ছেন। কেন পাচ্ছেন জানি না, কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি পাবেন? তাই বলবো পরিবারের সাথে একসাথে থেকে নিজের জীবনকে গুছিয়ে নিন। আমাকে ক্ষমা করে দিস নিহু। নীলা হাসলো। ভেবেছেন আমি আপনাকে অভিশাপ দিয়েছি? তা ভাবলে ভুল ভাববেন শাফাত ভাই। আমি তো অনেক আগে এসব ভুলে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যদি নিজেকে গুছিয়ে তুলতে না পারতাম তবে হয়তো ক্ষমা করতাম না। শাফাত হুট করে এগিয়ে এসে নীলার হাত ধরে ফেলল। তাতে নীলার কোপপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই শাফাত হাত ছেড়ে দিল। আপনার সাহস কিভাবে হয় আমার হাত ধরার? শান্তভাবে কথা বলছি তাই ভাবছেন সব ভুলে গেছি? চল না, আমরা আবারও নতুন করে সব শুরু করি। তোকে ছাড়া আমি ঠিক নেই। নীলা হেসে উঠল, যেন এই মুহূর্তে অনেক হাসির কথা শুনছে। সে শাফাতের হাতটা ঝাপটা মেরে দূরে সরিয়ে দিল। ভালোভাবে কথা বলছি তাই এমন কথা বলার সাহস পেয়েছেন। দ্বিতীয়বার এমন
দুঃসাহস দেখাবেন না, নইলে হিতে বিপরীত হবে। আমাকে 4 বছর আগের নিহিলা ভাবলে ভুল ভাববেন। আপনাকে তো আমি মনেই করি না। বলেই থেমে গেল নিহিলা। মুহূর্তের মধ্যে কণ্ঠে বিষাদের ছাপ রেখে মলিন স্বরে আবারও বলে উঠল, আমার 4টা বছর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন কি সে সময় আমার প্রতিটা বিষাদ রাতগুলো আমার স্মৃতি থেকে মুছে দিতে? এখন ভালো আছি সেটাই দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভালো থাকার পেছনে আমার 4টা বছর তিলে তিলে কষ্ট পেতে হয়েছিল। তবুও নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছি বিধায় ভালো আছি। তবে সেই তিক্ততা মিশ্রিত অতীতটা ভুলিনি। দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখালে ফল খারাপ হবে। আর দয়া করে এত আদিক্ষেতা করে আমাকে ডাকবেন না। আমার নাম ধরে ডাকলেই খুশি হব। ভালো আছি, ভালো থাকতে দিন। বলেই নিহিলা নেমে গেল। রাহান শাফাতের এমন হাত ধরা দেখেই শান্তভাবে আসতে নিতেই নীলার কথাগুলো শুনে পিছু ফিরে গেল। সে নিচে নিহিলার দিকে এক পলক তাকিয়ে বিড়বিড় করে উঠল, এই ভালো থাকাটা যেন তোমার মধ্যে থাকে। পরের দিন নিহিলা সারাদিন রুমে ঘুমাচ্ছিল। বিকালে রিহি আর ওর বর আসবে বিদেশ, সবাই মিলেমিশে কাজে লেগে পড়লো। অরিন এটা ওটা এগিয়ে দিচ্ছে। রাতে সবাই খেয়ে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বসতেই আমান শেখও এগিয়ে এসে বসলেন। শাফাতও এগিয়ে এসে সামনের সোফাতে বসলো। মূলত তাকে সবাই রেখে দিয়েছে, সে আর যেতে পারেনি। ছেলের এমন অবস্থা, পরিবার কেই বা চাইবে, তাই বাড়িতেই রেখে দিয়েছে। ছেলে একা একা থাকলে কষ্ট আরো বাড়বে, বই কমবে না। নীলের এক মন বলছিল শাফাতের থেকে দূরে থাকতে, আর এক মন বলছিল সে কেন এসব থেকে বঞ্চিত করবে নিজেকে। আর এখন এসবে তার একটু মায়া হবে, কিন্তু ওই ব্যাপারটা আসবে না তা সে নিশ্চিত। আমান শেখ বসতেই সবাই চুপ হয়ে গেল। তার পিছু পিছু রিনা আহমদও এসে দাঁড়ালো। তিনি নীলার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। টুপির সাথে চোখাচোখি হতেই নীলাও বিনিময়ে হাসলো। আমান শেখ নীলার দিকে তাকালেন। আমি যদি তোর সম্পর্ক সিদ্ধান্ত নিই তাহলে তুই কি কষ্ট পাবি? নীলা থমকালো। সে সবার দিকে তাকালো। হঠাৎ এই প্রশ্নটা করার কারণ খুঁজে পাচ্ছে না, তবু নিজেকে শান্ত করে স্বাভাবিকভাবেই উত্তর দিল, ছোটবেলা থেকে আমার অভিভাবক তুমি। আমার সব সিদ্ধান্তই তোমার উপর। কষ্ট কেন পাবো বড় বাবা? যদি তোর বিয়ের কথাবার্তা বলি তবে তোর কি কোনো আপত্তি আছে? নীলা স্তব্ধ। কিছুক্ষণ থম মেরে থেকে আমান শেখের দিকে তাকালো। বড় বাবা হুট করে এমন কথা বলবে সেটা তার ভাবনাতে আসেনি। বল। আমান শেখ নীলার দিকে প্রশ্নের জবাবের আশায় তাকিয়ে আছেন। নীলা শান্ত দৃষ্টিতে আমান শেখের দিকে তাকালো। আমাকে বোঝা মনে করছো? নীলার কথা আমান শেখ মলিন হাসলেন। দেখ মা, মেয়ে যখন হয়েছিস বিয়ে তো দিতেই হবে। যদি ভালো পাত্র পাই অবশ্যই এগোবো। নীলা সবার দিকে তাকালো। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মানে সবাই এটা জানতো। রাহান ভাই আশেপাশে নেই, বোধহয় রুমে। সে তাচ্ছিল্যে হাসলো। এখনো কেন মানুষটার কথা ভাবছে? পরিবারকে একবার কষ্ট দিয়ে ফেলেছে, এইবার আর কোনো বিরুদ্ধে যাবে না। উপরতলায় নিহিলা চোখ যদি দেখলো রাহান দাঁড়িয়ে আছে। নিহিলা চোখ সরিয়ে নিয়ে বড় বাবার দিকে তাকালো। তোমরা আমার কাছের মানুষ, আমার ভালো চাইবে। তোমরা রাজি থাকলে আমিও রাজি। বলতেই নিহিলা আরেকবার তাকালো উপরে। রাহান ভাই রুমের ভিতরে চলে যাচ্ছে। নিহিলা মলিন শ্বাস ফেললো। সে দ্রুত বসা থেকে উঠে সিঁড়ি উঠতে নিতেই নিচে শোরগোল আওয়াজ থেমে গেল। বড় বাবা হাসতেন। আমান শেখ রেহানা বেগমকে উদ্দেশ্য করে মিষ্টি আনিয়ে বোনকে খাওয়াচ্ছেন। নে, আর একটা নতুন সম্পর্কের জন্য মিষ্টি মুখ কর। নিহিলা থেমে গেল। মানে কি এসবে? অরিন দৌড়িয়ে এগিয়ে এলো। রাহান ভাইয়ের সাথেই তো তোর বিয়ে। অরিনের কথা শুনে নিহিলার দৃষ্টি এতক্ষণ রাহান যেখানে ছিল সেখানে দিল। তার মানে এইসব কিছুর মূল রাহান। শাফাত খুশি হলো। যাক, এইবার যদি নিহিলা একটু ভালো থাকে তবে তার নিজের অপরাধ বোধ কম হবে। তবু বুকের কোথাও জানি চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। শাফাত নিজের উপরেই তাচ্ছিল্য হাসলো। সেই তো এইসবেরই প্রাপ্য, তার আরো শাস্তি দরকার। নীলা নিজের রুমে যাওয়ার আগে রান ভাইয়ের রুমের সামনে গেল। দরজায় হাত দিয়ে টোকা নিতেই দরজা খুলে গেল। তার মানে দরজাটা এমনি আটকানো ছিল। নীলা লজ্জা পেল। এভাবে অন্যের দরজা খুলে ফেলা হোক না ভুলবশত, কিন্তু এটা তো কেউ বিশ্বাস করবে না। নীলের ভয় হলো, এখন যদি মানুষটা নিচে গিয়ে আবার আহান অরিনের যে কোনো একজনকে বলে যে নীলা বিয়ের কথা শুনে খুশিতে রাহানের রুমের দরজা খুলে ঢুকে পড়েছে। নীলা নিজেকে শান্ত করলো। পাগল নাকি সে? ভিতরে উৎফুল্লতা যেন এসব উল্টোপাল্টা ভাবছে। মানুষটা জীবনে এসব বলবে না, গম্ভীর স্বভাবের হয়ে এমন মজার কথা বলবে না। নীলা তাকালো। মানুষটা বেলকনির দরজার কাছে ওইদিকে মুখ করে আছে।
তার মানে নীলাকে দেখেনি। নীলা আস্তে করে পিছু ফিরে নিতেই রাহানের কণ্ঠস্বর শুনে থেমে গেল। অন্যের রুমে অনুমতি ছাড়া দরজা খুলে ঢুকে যাওয়া এটা কোন ধরনের স্বভাব? নীলা তাকালো। মানুষটা দিব্যি পকেটে হাত দিয়ে ওইদিকে মুখ করে আছে, কিন্তু ভিতরে কে ঢুকেছে সেটা বা কিভাবে বুঝতে পেরেছে? নীলা লজ্জা লাগলো, কিন্তু এখন লজ্জা পেলে চলবে না। ধরা যখন পড়েছে এখন আর লজ্জা করে লাভ নেই। আমি আসলে রুম লক কিনা দেখতে গিয়ে ভুলে দরজা খুলে গিয়েছে। বিয়ে শুনে মনে পড়েছে? রাহান ফিরে তাকাতে নীলা চোখ বড় করে তাকালো। বলে কি এসব? আজকে চিনতে পারছে না সে এই মানুষটাকে। এতক্ষণ একরকম, এখন আরেক রকম। দেখুন, যেমন ভাবছেন তেমন না। আমি শুধু এসছি। ভালোবাসো আমাকে সেটা জানাতে? আই নো আমার স্বভাবটাকে প্রথমে সবার অপছন্দ হলেও আস্তে আস্তে প্রেমে পড়ে যেতে বাধ্য। এটা আর বলা লাগবে না। নীলা তাকালো। নিজেকে কি মনে করে কি জানি। এই মানুষটাকে সে নিজের অজান্তে কিভাবে ভালোবেসে ফেলেছে। ভালো যখন বেসে ফেলেছো এখন আফসোস করে লাভ নেই। নীলা রেগে গেল। সে রাহানের দিকে আঙুল তাক করে এগিয়ে যেতে রাহান থামিয়ে দিল। হুম, একেবারে হালাল হলেইছ। এখন হারামের পর্যায়ে। এত উতলো হচ্ছ কেন মেয়ে? মানে কি? রাহান নীলার দিকে তাকিয়ে ঠোঁটের কোণা প্রশস্ত করলো। মানে এই যে সব উল্টো কাজগুলো তুমি করছো, যেগুলো ছেলেদের করা উচিত সব তুমি করে ফেলছো। হবু বরের রুমে ঢুকে যাওয়া, ছুতে চেষ্টা করা, এগুলো তো ভালো না মেয়ে। নীলা আঙুল তুলে আবারও কিছু বলতে নিতেই তার কান্না পেয়ে গেল। সে রেগে হনহনিয়ে রুমের থেকে বেরিয়ে গেল। নীলা বেরিয়ে যেতে রাহান হাসলো। পরের দিন ঘুম থেকে নীলা বেশ প্যালা করে উঠলো। ঘুম ভাঙতে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখলো বাসার ডেকোরেশন হচ্ছে আবার নতুন করে। নীলা নিচে নেমে অরিন আহানদের সামনে বসলো। অরিন আহান তার দিকে তাকে মিটিমিটি হাসছে। নীলা তাদের দুজনের দিকে সরু চোখে তাকালো। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠলো? নীলার কথায় অরিন ভ্রু কুচকালো। কেন? নীলা সবাই বসতে বসতে অরিনের জবাব দিল। মানে এই যে তোরা আজ তাড়াতাড়ি উঠলি কেমনে? নীলার কথায় আহান বসার মধ্যে দুহাত তালি দিয়ে উচ্চস্বরে হেসে দিল। তা শুনে নীলা আহানের দিকে আর চোখে তাকাতে অরিন থামিয়ে দিল। আমি তাড়াতাড়ি উঠেছি নাকি তুই রাতে কল্পনা করতে করতে ঘুমাতে দেরি করেছিস সেটা বল। ঘড়ির দিকে একটু তাকান তো। অরিনের মুরব্বী টাইপ কথা শুনে নীলা ভ্রু কুচকে ঘড়ির দিকে তাকালো। দেখলো বেলা 2টা বাজে। নীলা থম মেরে রইল। আজ এত সময় ঘুমালো সে টেরই পেল না। কেমনে কি? এতক্ষণে রিহু এসে সামনে বসলো। নীলা তাকাতে সে হেসে দিল। কিরে নতুন বউ, জামাই কই? ইমন এখানে কেন থাকবে? আমাকে রেখে গিয়েছে একটা স্পেশাল দিনের জন্য। আপাতত আজকে এখানেই আছি। কেন, আমি আছি বলে তুই কি বেশি খুশি হসনি? হব না কেন? আর ভাইয়া চলে যাওয়ার সময় তো দেখলামই না। তুই দুপুরে ঘুম থেকে উঠলে উনি রয়ে যাবে নাকি? আর সন্ধ্যায় আসবে বললো। নীলা চারপাশে তাকালো। আরো বিভিন্ন ফুল নিয়ে দুজনে ঢুকছে। নীলা সবার দিকে তাকালো। সবার মুখভঙ্গি স্বাভাবিক। নীলার খটকা লাগলো। সে সন্দিহান কণ্ঠে রিহির দিকে তাকালো। আজ তো তোদের কারোর বার্থডে নয় আমার জানা মতে, তাহলে হুট করে এমন করে সাজাচ্ছে কেন? আর বাসায় এত ফুল নিয়ে ঢুকছে তবুও তোরা স্বাভাবিক। একটা স্পেশাল দিন। কি ব্যাপার, তোরা ইদানিং আমার কাছ থেকে কথা লুকোচ্ছিস? সত্যি করে বলতো। নীলার কথায় আহান হাই তুলে সোজা করে তুলে আয়েশি ভঙ্গিমা থেকে পিঠ সোজা করে বসলো। কি বলি লজ্জার কথা। আহানের এমন কথায় নীলা তাকালো। কি এমন লজ্জা? আহান আরো কিছু বলতে নেবে তখনই অরিন থামিয়ে দিল। আমরা চলে যাব 5 দিন পরে। অরিনের কথা শুনে নীলার মন খারাপ হলো। তারা চলে যাবে। নীলা অন্যমনস্ক হতেই অরিন হাসলো। তোর জন্যই 5 দিন আছি, বিকজ তোর বাইরে যাওয়ার ডিটেল সব নতুন করে বানানো লাগবে। তুই সহ যাবি, চিন্তা করিস না। চিন্তা করছি না তো। ও আচ্ছা, তাই নাকি? চিন্তা তো করছিসই। কখন করলাম?
নীলার কথা শুনে আহান হাসি হাসি মুখ করে বলে উঠল, তুমি কিন্তু কালকে ভাইয়ের রুমে ঢুকেছো, তা আমি দেখে ফেলেছি। যদিও বা লুকিয়ে ঢুকেছো, বাট ব্যাড লাক, আহান ভুলবশত দেখে ফেলেছে। নীলা থম মেরে রইল। ছি, কি লজ্জা! তবু সে মাথা উঁচু করে তাকালো। সে ভিতর ভিতরে নিয়ে গেছে, তাই এদের বোঝানো যাবে না। এরা বুঝতে পারলে তাকে হেনস্থা করতে দুদণ্ড ভাববে না। নীলা মাথা উঁচু করে আহানকে উদ্দেশ্য করে বলল, তো তো কেন গিয়েছিস সেটা জানতে পেরেছি। যদিও বা বড় ভাইয়া বলতো না, কিন্তু আমি জোর করেছি বিদায় বলেছে, তাই তো এত আয়োজন। অরিনের কথায় নীলা বুড়ো কুচকে তাকালো। কি বলেছে তোর বড় ভাইয়া? এই যে আমরা চলে যাব, তাই তুই কালকে ভাইয়ার রুমে গিয়ে বলেছিস তোরা যেন নিয়েছে। অনুষ্ঠানটা দরকার হলে পরে হবে, আগে ঘরোয়াভাবে আগতটা হয়ে যাক, তাই তো এসবের আয়োজন। নয়তো আমাদের সাথে এইবার তো তুই যেতিসই না, 2 মাস পরে যেতিস। আমরা কালকে চলে যেতাম না হলে। নীলা থমকালো, তার কাশি উঠে গেল। শেষ পর্যন্ত এসব বলেছে সে? নীলা মানুষটাকে চিনে উঠতে পারছে না। তার মাথায় এইভাবে কাটবে সে ভাবেইনি। খাওয়া দাওয়ার পরে নীলা নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতে আবার পিছু ফিরে রাহানের রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। সে বুঝে উঠে পায় না এই ছেলেটা সারাদিন রুমের ভিতরে কিভাবে থাকে। নীলা তো দম বন্ধ হয়ে আসে। এত সব ভাবনা আসতেই সে দূরে সরিয়ে দিল। এসব ভাবা তার কাজ নয়। সে যেটা জিজ্ঞাসা করতে এসেছে সেটা করে চলে যাবে, উল্টোপাল্টা কিছু ভাববে না। সে রাহানের রুমের কাছে গিয়ে টোকা দিল। রাহান বেশ আয়সী ভঙ্গিতে দরজা খুলে সোফায় বসলো। আমাকে না দেখে এক মুহূর্ত কাটছে না, তাই না? রাহানের কথা শুনে নীলা কিছু বলতে যাবে, তার আগে সে থামিয়ে দিল। উল্টাপাল্টা এক্সপ্লেইন করা লাগবে না, আই নো মিস করছো, তাই বাহানা তো একটা দিতেই হবে। নীলা থমকালো। কি উল্টোপাল্টা কথা! নীলা মুখ খুলতে নিতেই রাহান সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বাট ডোন্ট ওয়ারি, আমি বুঝে নিয়েছি, বাহানা দেওয়া লাগবে না। এইবার আমার মোবাইলটা এদিকে পাস করো তো দেখি। নীলার আগের দৃষ্টিতে তাকালো। কি আজব, মানুষটা ইদানিং নিজে থেকেই সব বলে, নীলাকে কিছু বলার সুযোগ দিচ্ছে না। অদ্ভুত তো। আই নো আমি অদ্ভুত। খাট থেকে মোবাইলটা দাও। নীলা তাকালো। রাহান সোফায় এখানেই দাঁড়িয়ে আছে। খাট থেকে এটার দূরত্ব 2 সেকেন্ডও না, তবু নীলাকে আদেশ করছে। আমি মোবাইল দেওয়ার জন্য এসেছি। হ্যাঁ, আপনার হাত নেই? বড়দের মুখে মুখে তর্ক করা অনুচিত। নীলা জানে সে কথাই পারবে না, তাই চুপচাপ মোবাইল এগিয়ে দিতে রাহান মোবাইল নিয়ে আবার বসে পড়ল। এখন দেখা শেষ হলে চলে যাও। আফটার অল কালকের মতো আবার তোমারই মাথা কাটবে। শেষের কথাটা বলতে রাহান হেসে দিল। তা দেখে নীলার রাগ নিমিষেই পড়ে গেল। মানুষটার হাসি কি সুন্দর, অথচ হাসি না। নো, আমার হাসি সুন্দর। এইভাবে তাকিয়ে নিজেকে বেহায়া প্রমাণ করছো। নীলা চেহারা মুহূর্তের মধ্যে পাঁচশোটা আকার হতে গেল। লোকটা কোনোদিনই বোধহয় মিশ্রিত মিশ্রিত কথা বলবে না বোধহয়। নীলা রুম থেকে বেরিয়ে নিজেই নিজেকে গালি দিল। জানে না কেন বিয়ে ঠিক হওয়ার পরে থেকে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তার। যেটা ভেবে যায় সেটার কিছুই হয় না। মানুষটার সামনে দাঁড়ালে সে অন্য নীলা হয়ে যায়। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে এখন মানুষটাকে প্রতি মুহূর্তে মুহূর্তে দেখার ইচ্ছা জাগে, কিন্তু সে স্বীকার কিছুতেই করবে না। সে যেমন মানুষটা এতদিন ভালোবেসেও চুপ ছিল, এখন কিছুই দেখে না। তবে একটু হলো গম্ভীরের খরচা ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। তা দেখে নীলার ভালো লাগলো। সন্ধ্যা গড়িয়ে আসতেই বাড়িটার ভিতরে ফুলে ফুলে ভরে গেল। নীলা অরিন সাথেই বসেছিল। দরজা ধাক্কানোর শব্দ এগিয়ে গেল। দরজা খুলতেই দেখলো রিনা আহমেদ একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি নীলার দিকে তাকিয়ে হেসে শাড়িটা এগিয়ে দিল রিহিকে। নে ধর, নিহিলাকে পরিয়ে দে, সুন্দর করে পরিয়ে দিবি কিন্তু। রিনা আহমেদ তাড়াতাড়ি করতে বলে বেরিয়ে গেল। নিহিলা রিহির হাতে থাকা শাড়িটার দিকে এক পলক তাকালো। হালকা গোলাপি জামদানি। বেশ কিছুক্ষণ পরে রেহানা বেগম এসে মেয়েকে পরম আদরে গালে হাত বুলিয়ে জড়িয়ে নিলে। নিহিলা মায়ের গালে ধরে এষ্টেপৃষ্টে গুটিয়ে রইল। তার মেয়েটা বড় হয়ে গিয়েছে, বিয়ে হয়ে যাচ্ছে, তবু একটু নিশ্চিন্তে আছে এই ভেবে যে সে তার ফুপির কাছে ভালো থাকবে। এতদিন তো চিন্তা ছিল মেয়েকে বিয়ে দিলে সে পরিবারের সুখী থাকবে তো, কিন্তু এখন আর সে চিন্তা নেই। তিনি মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন।
রিনা আহমেদ এসে দেখতেই নিহিলাকে সেজে দেখে গালে হাত বুলিয়ে দিলেন। রিনা আহমেদ তাড়াতাড়ি করতে বলে বেরিয়ে গেল। নিহিলা রিহির হাতে থাকা শাড়িটার দিকে এক পলক তাকালো। হালকা গোলাপি জামদানি। বেশ কিছুক্ষণ পরে রেহানা বেগম এসে মেয়েকে পরম আদরে গালে হাত বুলিয়ে জড়িয়ে নিলেন। নিহিলা মায়ের গালে ধরে এষ্টে পৃষ্ঠে গুটিয়ে রইল। তার মেয়েটা বড় হয়ে গিয়েছে, বিয়ে হয়ে যাচ্ছে, তবু একটু নিশ্চিন্তে আছে এই ভেবে যে সে তার ফুপির কাছে ভালো থাকবে। এতদিন তো চিন্তা ছিল মেয়েকে বিয়ে দিলে সে পরিবারের সুখী থাকবে তো, কিন্তু এখন আর সে চিন্তা নেই। তিনি মেয়ের কপালে পরম আদরে চুমু খেলেন। রিনা আহমেদ এসে দেখতেই নিহিলাকে সেজে দেখে গালে হাত বুলিয়ে দিলেন। কি সুন্দর লাগছে। আরো সাজলে সুন্দর বেশি লাগতো। পাশ থেকে অরেনের কথা শুনে রিনা আহমেদ হেসে দিলেন। শোন রাহান, বেশি সাজ পছন্দ করে না, তাই তো সবে সিম্পলের মধ্যে হয়ে যাচ্ছে। নয়তো আজকে মেহমান বলারও কথা ছিল, কিন্তু রায়হান চায় ঘরোয়া ভাবে সব হোক, যা থাকবে ঘরের একদম কাছে। বলেই তিনি নিহিলার দিকে তাকালো। কি রে, তুই খুশি না? রিনা আহমেদের কথা শুনে নিহিলা মাথা নিচু করে ফেললো, যার অর্থ রুমে থাকা সবাই নিজের দায়িত্ব বুঝে নিল। আমার গম্ভীর ভাইকে বিয়ে কেমন লাগছে? অরেন পাশ থেকে ধাক্কা দিতেই কথাটা বলতেই নিহিলা তাকালো। মোটেও গম্ভীর না। নিহিলার কথা শুনে রিনা আহমেদ উচ্চ স্বরে হেসে দিলেন। হ্যাঁ, ও আমার সাথে ঠিকই মিষ্টি, কিন্তু ছোট ভাই বোনের সামনে একটু খোলস ঢাকা থাকতো, যাতে করে ওকে ভয় পায় ও শাসন করলে যেন শোনে। হয়েছেও তাই, আমাদের কথা না শুনলেও ওর কথা শোনে। তবে হ্যাঁ, বাইরের গম্ভীর বলে যে ঘরের অতি কাছের মানুষটার সাথেও গম্ভীর থাকবে তা তো না। মা তার মানে বলতে চাচ্ছ আমরা ভাইয়ার কাছে না? অরেন মুখ ফুলিয়ে কথাটা বলতে রিনা আহমেদ তাকালেন। তা কখন বললাম? আমার পাগলি উল্টো বোঝে। আচ্ছা আয়, নিচে আয়, হুজুর এসেছে। রাত ঘনিয়ে এসেছে। নিহিলা জামা খুলে সিম্পল সুতি কাপড়ের কুর্তি পরে নিল। সে বেলকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার মুহূর্তটা ভাবছে। সে ভাবেইনি সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে থাকা আংটিটার দিকে তাকালো। আংটিটা জলজল করে জানান দিচ্ছে যেন সে এখন একজনের বাগদত্তা, তারই ভালোবাসা মানুষের। নীলা কল্পনাও করেনি যে রাহানকে পাবে। নীলা ভাবতে লাগলো, সে কি আদৌ এই মানুষটার ভালোবাসা মূল্য দিতে পারবে? তার ভালোবাসার মানুষটি তারই থাকবে তো? কারণ তার যে সেই বিষাক্ত অতীত আছে, যাকে ভালোবেসে 4টা বছর দূরে ছিল, কিন্তু পর মুহূর্তে নীলার ইতিবাচক ধারণা খুঁজে নিল। হয়তো সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই এমন হয়েছে, নয়তো সেই ভালোবাসা পেয়ে গেলে এই মানুষটার থেকে নিহিলা কোনোদিনও পেত না। নিহিলা চাঁদের দিকে তাকালো। আজ বহুদিন পর সে প্রাণ খুলে হাসলো। আজ তার মন ভীষণ ভালো। তার চোখ গড়িয়ে পানি পড়ছে, আবার মুখে হাসি। এটাকেই বোধহয় বলে খুশির কান্না। সে বিড়বিড় করে বলল, মাঝে মাঝে কিছু খারাপ হওয়া ভালো। হ্যাঁ, সাময়িক কষ্ট পেতে হয়, কিন্তু সেই খারাপটার পরেই ভালোবাসার সান্নিধ্য পাওয়া যায়। নয়তো এই মানুষটাকে তো আমি কোনোদিন চোখের দেখাও দেখতাম না। নীলা সাপাতকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছা জাগলো। তার ইচ্ছা হচ্ছে এখনই কি ওকে বলতে যে তুমি আমাকে পথ করে দিয়েছো বলেই এমন সুন্দর মুহূর্ত পাচ্ছি, নয়তো এমন সুন্দর মনের মানুষ নিজের জীবনের সাথে কোনোদিনও পেতাম না। আমার কথা ভাবছে বুঝি? নীলা চমকে পিছনে তাকাতে দেখলো রাহান বুকে হাত গুছে দাঁড়িয়ে আছে। নীলা ফিরে চোখ মুছে নিল। কেন আপনার কথা সব সময় ভাবি? এমন ধারণা কেন আপনার? আই নো তুমি স্বীকার করার মেয়ে নাও, তাই আশাও করছি না। আপনি এ রুমে কান্না করেছো কেন? চোখে ভুল দেখেছেন। আই নো আমাকে পেয়ে খুশি হয়েছ। বাজে কথা। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলে রাহান রুম থেকে বেরিয়ে যেতে নিতেই নীলা তাকালো। এটা বলতে এসছেন নাকি? রাহান ভ্রু নাচিয়ে এগিয়ে আসলো। তো কি আশা করছো? রাহান পর মুহূর্তে নীলার দিকে সরু চোখে তাকালো। এই মেয়ে, তোমার ভাব তো সুবিধা লাগছে না? উল্টো পাল্টা কিছু ভাবছো না তো? নীলার কি হলো জানে না, সে হুট করে এগিয়ে গিয়ে রাহানের একদম কাছাকাছি দাঁড়ালো। ছেড়ে যাবেন না তো কোনোদিন? রাহান এগিয়ে এসে তার দুহাত মুঠোয় পড়ে নিল।
রাহান কথা দিয়ে কথা রাখে, এটাও নিশ্চিত থাকতে পারো। কথা দিই। বলে নীলা হাত বাড়ি দিতে রাহান ভ্রু কুচকে তাকালো। কেন? সেটার বাহানা দিয়ে আমার হাত ধরতে চাও? ঘুমিয়ে যাও মেয়ে, না উল্টোপাল্টা আচরণ করবে। বলে সে বেরিয়ে গেল, আর নীলা তার যাওয়ার পানে তাকিয়ে হাসল। তার গ্রীষ্মের কড়া রোদের মাঝে এক মুঠো বসন্ত হয়ে মানুষটা এসেছে, তার জীবনটাকে বসন্তের বাতাসে দুলিয়ে দিচ্ছে। সে এটার আস্থা যেভাবে হোক রাখবেই, মানুষটাকে কোনো দিন কষ্ট পেতে দিবে না, কোনোভাবেই না। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক নীলা ও রাহান।